আসসালামু আলাইকুম প্রিয় এক্সিসবাসী, আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে, এবং আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি এক্সাইটিং সেশনে। ইতিমধ্যে এক্সিস মেডিকেল স্কুল সম্বন্ধে আপনারা কম বেশি সকলে অনেক কিছুই জানি। এক্সিস মেডিকেল টুয়ার্ড এক্সিলেন্সের ধারাবাহিকতায় এখন পর্যন্ত আমরা 2000-এর বেশি অথেন্টিক একাডেমিক ভিডিও করেছি। একাডেমিক ভিডিও নয় শুধু, পাশাপাশি রয়েছে ক্যারিয়ার রিলেটেড ক্লিনিক্যাল ওরিয়েন্টেড বিভিন্ন ক্লাসেস, যেখানে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের 200+ লিজেন্ডারি মেন্টরস। এবং প্রতিনিয়তই আমরা কাজ করে চলেছি এই অসাধারণ ভিডিও সমূহ দেশের সর্বত্র সকল মেডিকেল স্টুডেন্টের কাছে সহজলভ্যভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে। এবং তারই ধারাবাহিকতায় আজকে পোস্ট গ্রাজুয়েশন রিলেটেড একটি স্পেশাল সেশন নিয়ে উপস্থিত হলাম। আমরা কার না স্বপ্ন থাকে বাইরে যাওয়ার, এমবিবিএস শেষ করার পরে পোস্ট গ্রাজুয়েশন হোক অথবা পার্মানেন্ট মাইগ্রেশন হোক, সবারই স্বপ্ন থাকে যে কোনো দূর দেশে একটু পাড়ি দেওয়ার। তারই ধারাবাহিকতায় আমরা যে দেশগুলোকে একটা লিস্ট করি, তার সবার পরে একটি দেশকে কাউন্টে রাখা যায়, সেটা হচ্ছে ইউকে। ইউনাইটেড কিংডমে যাওয়ার সবারই কম বেশি একটু স্বপ্ন থাকে। এখন তার এই যে আমরা ইউকে ওর যে স্বপ্নপুরীর দেশ বলতে পারি, এই দেশে যাওয়ার জন্য যে বেসিক কিছু জিনিস রয়েছে, যে গাইডলাইন রয়েছে, আমরা অনেক কিছুই আছে অনেক জায়গায় সোর্সে পেয়ে থাকি। বাট একটা অথেন্টিক গাইডলাইন অথবা হচ্ছে যে একটা পরিপূর্ণ গাইডলাইন পাওয়ার জন্য আমরা ওই লক্ষ্যে আজকে একটি স্পেশাল সিরিজ আকারে নিয়ে এসেছি, যেখানে আমরা পুরো সেশনে ওইটি প্ল্যাব প্ল্যাব 1 পার্ট 1 and 2 এরপরে হচ্ছে যে জব অপরচুনিটি, সবগুলোই হচ্ছে ডিটেইলে আলোচনা করব। আজকে প্রথম ক্লাস নিয়ে উপস্থিত হলাম, যেখানে আমরা আলোচ্য বিষয় হচ্ছে ওইটি এবং প্ল্যাব 1। সম্পূর্ণ সেশন জুড়ে হোস্ট হিসেবে থাকছি আমি জান্নাতুল ফেরদৌস কল্পনা, ফাইনাল ইয়ার, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ। এবং আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন সুদূর ইউকে থেকে ভাইয়া, খুবই পরিচিত মুখ হচ্ছে প্ল্যাব এবং ওইটির বিভিন্ন গাইডলাইন দেওয়ার জন্য। এবং এক্সেস এর সাথেও ভাইয়া খুবই আগে থেকেই, অনেক আগে থেকেই যুক্ত আছেন এবং আমাদের খুবই প্রিয় একজন মানুষ। হ্যাঁ, আমি পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর সাব্বির আহমেদ, সাব্বির আহমেদ ভাইয়াকে। ভাইয়া আছেন ইউকে তে কুইন এলিজাবেথ ফেলোশিপে। আর ভাইয়া আমাদের সাথে আজকে আলোচনা শুরু করবেন ওইটি থেকে শুরু করে। আমি আজকে টপিকে যাওয়ার আগে ভাইয়ার কাছে আগে চলে যাব, তারও আগে আমি আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যে কেউ চাইলে যে কোনো কোশ্চেন কিন্তু করতে পারেন কমেন্ট করার মাধ্যমে, এবং আমরা জুম লিংকটি উন্মুক্ত করে দিয়েছি, যে কেউ চাইলে জয়েন হয়ে সরাসরি কোশ্চেন করতে পারেন ভাইয়াকে আপনার যে কোনো জানা অজানা প্ল্যাব ওইটি নিয়ে। এবং যারা এই সেশনটি আজকে মিস করবেন বা এই সময় কোনো কাজে ব্যস্ত আছেন, তারা কিন্তু পরবর্তীতে আমাদের ইউটিউব থেকে সরাসরি ভিডিওটি দেখতে পাবেন। আর আমি কথা না বাড়িয়ে সব ভাইয়ার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি। আপনার কি খবর? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাইয়া ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের সাথে যুক্ত হয়ে এরকম একটি সেশনের আয়োজন করেছেন ভাইয়া। আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা জুনিয়রদের জন্য বা যারা ইউকে আসতে চায় এদের কথা চিন্তা করে সেশনের আয়োজন করেছেন, এই জন্য আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। জি ভাইয়া। ভাইয়া আমরা আজকে মেইন যে টপিক সেখানে তো যাব, তার আগে জানতে চাচ্ছিলাম আপনার সাথে একটু আমরা সবাই পরিচিত হয়ে নিই, যে আপনার জার্নিটা এখন পর্যন্ত কেমন ছিল, এবং আপনার হচ্ছে বাংলাদেশ থেকে ইউকের জার্নিটা আসলে কিভাবে আপনি ডিসিশন নিলেন যে আপনি ইউকে তে সেটেল হবেন, আর কিভাবে গেলেন, যদি একটু আমাদের সাথে আলোচনা করতেন ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। আসলে আমার ইউকে জার্নি, আমি 2017-এ রংপুর মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি। এরপর আমাদের 1 বছর কম্পালসরি হচ্ছে ইন্টার্নশিপ ছিল। তো 18 জুন পর্যন্ত আমার এমন কোনো প্ল্যান ছিল না যে আমি বাইরে আসবো। আমার আরো 2জন ফ্রেন্ড ছিল, আমার মেন্টরও বলতে পারেন, তানভীর আর মোমো। তো ওরা আমাদের ব্যাচমেট, ওরা আগে থেকে চিন্তা ভাবনা করতেছিল যে ওরা বাইরে আসবে। আমার এরকম কোনো প্ল্যান ছিল না যে আমি বাইরে আসবো বা বাইরে সেটেল হবো। আমার চিন্তা ভাবনা বাংলাদেশ কেন্দ্রিকই ছিল। সবাই যে চিন্তা ভাবনা করে যে এফসিবিএস পরীক্ষা দিব, এমডিএমএস দিব, আমার এক ধাপ আগে ছিল যে আমার এমআরসিপি পরীক্ষাও দিতে হবে। তো এই চিন্তা ভাবনাগুলো ছিল আর কি। তো 18 জুন কমপ্লিট করে আমার বাসা যেহেতু ঢাকা, আমি ঢাকা শিফট হই। তো ঢাকায় আসার পরে বিভিন্ন কোচিং এর, যেটা হয় আর কি ডাক্তারদের, বিভিন্ন কোচিং এর আমরা যাই। তো আমিও গিয়েছিলাম, বিভিন্ন প্রাইভেটে সেক্টরে জব করে শুরু করি।
আমি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হসপিটালে দীর্ঘদিন জব করেছি, আরো দু একটা কর্পোরেট হসপিটালে জব করেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে কর্পোরেট সেক্টরে জব করে বা প্রাইভেট সেক্টরে জব করে আসলে এটা জুনিয়র ডাক্তারদের জন্য এই সিচুয়েশন বা এনভায়রনমেন্টটা খুব একটা ফ্রেন্ডলি না। Can you please mute? হ্যাঁ, আপনি হচ্ছে আমাকে একটু হোস্ট বা কো-হোস্ট করে দিলে মনে হয় একটু বেটার হয়। আমি বাকিটা হচ্ছে কন্ট্রোল করে নেব। তুমি কি সন্ধানীতে জয়েন করবা? তুমি কি লিওতে জয়েন করবা? জি, রয় যে আছেন তিনি একটু মিউটটা করে দিলে ভালো হয়, কারণ হচ্ছে এখানে কথা হচ্ছে। সবাই যার যার মতো মিউট করে দিলে বেটার হতো। কল্পনা, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ জি এভরিওয়ান। কন্টিনিউ। তো এরপরে আসলে প্রাইভেট সেক্টরে জব করে আমার কাছে মনে হয়েছিল যে আসলে দেশের প্রাইভেট সেক্টরে জব করা খুব টাফ, আর বিসিএস এর প্রতি খুব একটা প্যাশন ছিল না। অ্যাজ আমি মনে করতাম যে আমি দীর্ঘদিন ঢাকার বাইরে কাটায় আসছি, যেহেতু ঢাকাতেই আমার স্কুল কলেজ, ঢাকাতেই বড় হওয়া, আমার ঢাকার বাইরে গিয়ে শুট করতে খুব প্রবলেম হচ্ছিল। রংপুর খুবই সুন্দর জায়গা, বাট একটা ব্যাপার থাকে, পরিবার পরিজন ছেড়ে যখন আপনি একটা জায়গায় যাবেন, নতুন জায়গা নতুন এনভায়রনমেন্ট, একটু কষ্ট হয়। তো আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি আবারও জব বিসিএস এ পোস্টিং নিয়ে যাই, আবারও সেই পেরিফেরিতে যাই, আমি হয়তো আবারও 3 বছর পিছিয়ে থাকবো অনেকের চেয়ে, বা আমি নিজের কাছেই পিছিয়ে যাবো। তো ওই চিন্তা ভাবনা করা থেকে আমার তখন প্ল্যাবের প্রিপারেশন শুরু করি। প্ল্যাবের প্রিপারেশন আমি বেসিক্যালি শুরু করেছিলাম 2019-এর শেষের দিকে আর কি। তো আমি ওইটি দেই হচ্ছে সম্ভবত জুনে। তো ওইটি প্রথমবার যখন ক্লিয়ার হয়ে যায়, তখন নিজেই আর কি নিজের উপর একটু ভরসা পেলাম যে না, কিছু একটা হবে হয়তো। পরে সেপ্টেম্বর 19-এ হচ্ছে আপনার প্ল্যাব ওয়ান দেই। আমি আনফরচুনেটলি বাংলাদেশে সিট পাই নাই। আমি আর আমার ফ্রেন্ড ফয়সাল, আমরা হচ্ছে চেন্নাই গিয়েছিলাম পরীক্ষাটা দিতে। তো সেপ্টেম্বরের ডায়েটটাও আমরা খুব ফরচুনেটলি পেয়েছিলাম, কারণ কোথাও সিট ছিল না। চেন্নাইতে ওইবারই প্রথম এক্সাম সেন্টার ওরা খুলে আর কি। তো আমি আর ফয়সাল দুজনে পেয়ে ওইখানে পরীক্ষা দিয়েছিলাম। তো ওটাও ক্লিয়ার হইলো আল্লাহর রহমতে আর কি। এরপরে ডিসেম্বরে চলে গেলাম ইউকেতে, ওইখানে 2 মাস ছিলাম। প্ল্যাব টুটা দেই হচ্ছে ফেব্রুয়ারির 11 তারিখে। তো প্ল্যাব টু ক্লিয়ার হয়ে গেল আল্লাহর রহমতে। এরপরে হচ্ছে আমরা জুন মাসে হচ্ছে আমি জিএমসি রেজিস্ট্রেশন পাই। বাট কোভিড এর জন্য হচ্ছে ওই সময়টা এমন ছিল যে সকল ধরনের রিক্রুটমেন্ট বন্ধ ছিল আর কি। পরে ধীরে ধীরে রিক্রুটমেন্ট শুরু হয়, আমরা চলে আসি। আর সবচেয়ে সুসংবাদ বা আমার কাছে যেটা ভালো লাগছে, আমার ধারণা আমি এবার মোর দ্যান 30+ ডক্টর চিনি যারা আমাদের সাথে এনএইচএস জয়েন করতেছে। আই থিঙ্ক সেটা খুবই ভালো সাইন ফিউচারের জন্য, আমাদের জুনিয়রদের জন্য। আমরা হয়তো সিনিয়রদের কাছ থেকে অনেক বিষয় হেল্প পাইছি, অনেক বিষয় হেল্প পাই নাই। বাট অ্যাজ আমাদের সংখ্যা ধীরে ধীরে বাড়তেছে, আমরা আমাদের যে জুনিয়র যারা আছে এদের জন্য ফিউচারে কিছু করতে পারবো আর কি। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। ভাইয়া, আপনি এতদিন যে ওইখানে আছেন, আপনার মানে কেস হ্যান্ডেলিং এর এক্সপিরিয়েন্স কেমন ছিল? কি টাইপের কেস আপনি এই পর্যন্ত হ্যান্ডেল করছেন, বা অ্যাজ এ ডক্টর আপনার এক্সপিরিয়েন্স কেমন ইউকে তে আপনার জার্নিটা? এটা যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমি বেসিক্যালি এখনো আইসোলেশনে আছি, বুঝছেন। আমি এখনো ওয়ার্কিং শুরু করি নাই, আমাদের এখন শ্যাডোইং চলে আর কি। সো আমি আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট, যদি আপনি যেটা জানতে চাচ্ছেন আর কি, কেস হ্যান্ডলিং এর ব্যাপারটা এভাবে বলতে পারবো না। বাট যদি আমার ফ্রেন্ড সার্কেল বা এদের যেই এক্সপিরিয়েন্স, ওটা আপনার সাথে আমি শেয়ার করতে পারি। যে বেসিক্যালি ইটস নট ডিফারেন্ট ফ্রম বাংলাদেশ। জাস্ট ওয়ার্কিং এনভায়রনমেন্টটা, আপনাকে যে সুযোগ সুবিধা দেওয়া, এই জিনিসগুলোই ডিফারেন্স। সুযোগ সুবিধা বলতে আমি বোঝাচ্ছি না যে আপনাকে এক্সট্রা কিছু দিচ্ছে। আপনার পেশেন্টকে প্রয়োজনে যে আপনি ইনভেস্টিগেশন করবেন বা এনিথিং ইউ ক্যান ডু হেয়ার, বিকজ ইটস অল অ্যাভেলেবল। বাংলাদেশে আমার চিন্তা করতে হয় যে আমি একটা পেশেন্টের ফিনান্সিয়াল অবস্থা চিন্তা করতে হয়, একটা পেশেন্টের অনেক কিছু চিন্তা করে আমাদের যে কোনো কিছুর দিকে আগাইতে হয়। আপনি এখানে আপনার পেশেন্টের জন্য যেটা বেস্ট, আপনি সেই ডিসিশন নিতে পারবেন। অ্যাজ মোস্ট অফ ইনভেস্টিগেশন বলেন বা ট্রিটমেন্ট বলেন, মোস্ট অফ দেম আর ফ্রি, পেড বাই গভর্নমেন্ট। সো ওই ক্ষেত্রে আপনার একটা ভালো অপরচুনিটি আছে। এখানকার ডক্টর বা কলিগ সবাই একটাই চিন্তা থাকে যে কিভাবে পেশেন্টের জন্য আরো বেটার করা যায়, এবং তারা যেহেতু আপনি পেশেন্টের জন্য সবকিছু করতে পারতেছেন, ওয়ার্কিং এনভায়রনমেন্টটাও খুব কুল থাকে আর কি। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, এতক্ষণ তো আলোচনা করলাম আপনাকে নিয়ে, আমরা আজকের আলোচ্য বিষয়ের দিকে চলে যাই, তাহলে আপনি যদি আজকে অনুমতি দেন।
হ্যাঁ শিওর ভাই। জি ভাইয়া, তাহলে আমরা আজকে ওইটি যেহেতু প্রথম যে প্রিরিকুইজিট বলা যায়, ওইটি হয়ে আমরা হচ্ছে বাইরের যে কোনো দেশের যে কোনো কিছুর জন্য চিন্তা করতে পারি। আমরা আজকে ফার্স্ট টপিকটাই যেহেতু ওইটি থাকবে, আপনি ওইটি নিয়ে সংক্ষিপ্তভাবে আমাদের সাথে একটু ডিসকাশন শুরু করলে মনে হয় ভালো হতো, ওইটি এবং প্ল্যাটফর্ম। হ্যাঁ শিওর। আসলে ব্যাপারটা এরকম না যে শুধুমাত্র ওইটি দিয়েই বাইরে আসা যায়। লিঙ্গুইস্টিক এক্সাম বলে, তো লিঙ্গুইস্টিক এক্সাম দুই ভাগে, মানে দুইটা খুব কমনলি পরিচিত আমাদের মেডিকেল সেক্টরে, আইএলটিএস আর আছে হচ্ছে আপনার ওইটি। তো আইএলটিএস এ ডক্টর কমিউনিটি আইএলটিএস একটু সাফারিং করে, অ্যাজ ইট ইজ লাইক ফ্রি, যে কোনো টপিকস আসতে পারে। বাট যখন এটা আমরা ওইটিতে সুইচ করি, এটা আমাদের ডক্টর কমিউনিটির জন্য অনেক ইজি। কেন ইজি? কারণ এখানকার ম্যাক্সিমাম টপিকসই হচ্ছে আমরা যে পড়ালেখা করি এই রিলেটেড, লাইক সবকিছুই মেডিকেল সেক্টর থেকে আসে। তো এই সবকিছুর সাথে আমরা অতিমাত্রায় পরিচিত। তো এটা আমাদের জন্য অনেক ইজি হয়। তো যারা প্রথম প্রথম শুরু করে, সবাই যখন জিজ্ঞেস করে যে আসলে ওইটি দেওয়া উচিত না আইএলটিএস দেওয়া উচিত, তো আমি বলবো যে আসলে আপনি ওইটির দিকে আসেন। কারণ ওইটির দিকে আসার একটাই সুবিধা যে এখানকার যে টেক্সট বা যে কনটেক্সট, এগুলো আপনার ডে টু ডে যে লাইফ প্র্যাকটিস, যে আপনি রোগী দেখেন, আপনি যে ট্রিটমেন্ট দেন, আপনি যে পেশেন্ট প্রোটোকল পড়েন, এগুলাই। সো এটা ডাক্তারদের জন্য অনেক বেশি ইজি। সো আপনার জুনিয়র বা যারা এই ব্যাপারে আগ্রহী প্ল্যাব দিবেন, প্ল্যাবের প্রথম ধাপই হচ্ছে প্ল্যাব 1 বুকিং করতে হলেই আপনাকে ওইটি পরীক্ষাটা দিতে হবে বা লিঙ্গুইস্টিক ক্লিয়ার করতে হবে। তো যেটা বলে হচ্ছে আপনার ওইটির ক্ষেত্রে ওরা বি চায় আর কি। বি মানে হচ্ছে সকল সেগমেন্টে আপনাকে 350 করে পেতে হবে। রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং, ইচ অ্যান্ড এভরি সেগমেন্টে আপনার 350 পেতে হবে। এর চেয়ে যদি কম পান তাহলে আপনাকে আবারও, মানে পরবর্তীতে আবার চেষ্টা করতে হবে। অস্ট্রেলিয়া যেমন যেটা করে, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনি যদি 2টা সিটে, মানে 2বার পরীক্ষা দিয়ে সব সেগমেন্টে আকাঙ্ক্ষণীয় নাম্বার পান, তাহলে তারা অ্যালাউ করে। বাট ইউকের ক্ষেত্রে যেটা হচ্ছে সিঙ্গেল সিটিং, মানে আপনার সকল কিছুতে বি পেতে হবে মিনিমাম সিঙ্গেল সিটিং এ। আর আপনি যদি হচ্ছে আইএলটিএস দেন, আইএলটিএস এর ক্ষেত্রে হচ্ছে ব্যান্ড হচ্ছে 7.5। তো এই হচ্ছে ব্যাপার। আর ওইটির ব্যাপারে আমি একটু জাস্ট একটা আপনাদের কাছে ছোট একটা জিনিস শেয়ার করি, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন আর কি। আমি একটা স্লাইড শেয়ার করতেছি। আসলে ওইটি কি তো সবাই আমরা জানি। এখন কথা হচ্ছে ধরেন আপনি এই ওইটির প্রিপারেশনটা কখন নেওয়া শুরু করবেন, বা লিঙ্গুইস্টিক এক্সামের জন্য প্রিপারেশন কখন নেওয়া শুরু করবেন। তো সবসময় আমি যদি বলি, যারা বেস্ট হচ্ছে, যারা ইন্টার্ন করতেছেন, এদের বেস্ট টাইম হচ্ছে এই সময়টা। কারণ এই সময় হয় কি, আপনি যখন ডিউটি করে অনেক ক্লান্ত থাকবেন, তো যেটা হয় যে খুব সহজে আপনার একাডেমিক পড়ালেখাগুলা এসে করা একটু টাফ। তো এই সময় ওইটির ব্যাপার, যেটা যেহেতু লিঙ্গুইস্টিক এক্সাম, অত মুখস্থ বা অত মেমোরাইজিং করার কিছু নাই, যে আপনি জাস্ট ডে টু ডে প্র্যাকটিস করবেন, তো তখন এটা অনেক ইজি হয় আর কি। সো আমি এটা বলবো, যারা ইন্টার্নিতে আছেন, ইট ইজ দেয়ার বেস্ট টাইম এই প্রিপারেশনটা শুরু করার ব্যাপারে আর কি। সো এখন ওইটি তো জানেন যে মোটামুটি প্রতি মাসে একটা করে এক্সাম থাকে আর কি। বাংলাদেশে হচ্ছে ফিউচার এইড নামে একটা গ্রুপ আছে, এরা হচ্ছে এইটার দেখভাল করে। আপনি ডিরেক্ট ওইটির ওয়েবসাইটে ঢুকেই আপনার ওইটিতে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। অ্যাকাউন্ট খুলে ফেলে আপনি আপনার সময় মতো এক্সাম বুকিং দিতে পারবেন। তো বুকিং এর জন্য হচ্ছে আপনার পাসপোর্ট লাগে, অথবা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করা যায়। পাসপোর্ট দিয়ে করাই ভালো। জাস্ট খেয়াল রাখবেন পাসপোর্টে যাতে আপনার এক্সপায়ার্ড না হয়ে যায় আর কি। যদি এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে এনআইডি দিয়েও করতে পারবেন। আর ওইটি দিতে অ্যারাউন্ড আপনার 33 থেকে 38 হাজার টাকা পর্যন্ত লাগে। এটা ভ্যারি করে, একে তো পাউন্ডের দামের সাথে ভ্যারি করে। আরেকটা জিনিস যেটা ভ্যারি করে, সেটা হচ্ছে আপনার গ্রুপ ডিসকাউন্ট বলে একটা কথা আছে। তো ওই গ্রুপ ডিসকাউন্ট যদি পান তাহলে একটু কম পড়ে। আর আমি সাজেস্ট করবো যে কাইন্ডলি নিজের কার্ড থাকলে নিজেই একটু পেমেন্ট করার জন্য, তাহলে এটা কস্ট ইফেক্টিভ হয় আর কি। যখনই আপনি কোনো থার্ড পার্টি বা থার্ড পারসন সাচ লাইক ফিউচার এর মাধ্যমে করাবেন, ওরা আপনাকে ক্রেডিট কার্ড চার্জ স্বরূপ 3000 ধরে, এবং আদার্স চার্জ স্বরূপ আরো কিছু টাকা পয়সা চার্জ করে আর কি। সো অ্যাকচুয়াল খরচ দেখা যাবে যে 33,000, আপনার পড়তেছে 41,000, 42,000। তো এই একটা ব্যাপার। আর সেকেন্ড কোয়েশ্চেন আসে যে ওইটির জন্য আসলে কোনো কোচিং নিডেড কিনা। তো আসলে আমি বলবো ইটস নট নিডেড, এবং আমি কাউকে অ্যাডভাইসও করি না। কারণ ওইটি একদম লিটারালি বেসিক ইংলিশ। আপনি এতদিন তো সবকিছুই আমাদের যারা মেডিকেলে পড়ালেখা করছে ম্যাক্সিমাম তো ইংলিশ মিডিয়াম আমরা। সো আমরা জানি যে ইংলিশে কিভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয়, এই ব্যাপারগুলো আমরা জানি।
সো যেটা জরুরি সেটা হচ্ছে প্র্যাকটিস করা আর কি। তো এখন এই প্র্যাকটিসের ব্যাপারটা চলে আসে যে কত সময় লাগবে, কত সময় প্রিপারেশন নেওয়া যাবে, কি কি অথেন্টিক সোর্স আপনি ইউজ করবেন। তো এই ব্যাপারগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর কি। তো যদি প্রিপারেশন টাইমের কথা চিন্তা করেন আর কি, সাপোজ প্রিপারেশন টাইমের কথা চিন্তা করলে আমি বলবো যে 2 to 3 মান্থস। এখন এই এই পুরো জিনিসটা যদিও ডিপেন্ড করে আপনার উপর। যেমন ধরেন এখানে আপনাকে আমি বলছি যে দেখেন পার্ট হচ্ছে 4টা। তো এই 4টা পার্টের মধ্যে যেহেতু এটা ল্যাঙ্গুয়েস্টিক এক্সাম, তো মোস্ট ইম্পর্টেন্ট মানে বেসিক হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের লিসেনিং এবং রিডিং। তো যে কাউরে লিসেনিং এবং রিডিং এই স্কিলটা যদি থাকে, তার এটা নিয়ে আর অত চিন্তা করার দরকার নেই। বাট ইন কেস কারো যদি লিসেনিং এবং রিডিং এই দুইটাতে উইকনেস থাকে, সাপোজ ধরেন আপনি ইংলিশ অ্যাকসেন্ট পিক আপ করতে পারেন না, তখন ইউ নিড টু ওয়ার্ক মোর হার্ড। রিডিং এর ক্ষেত্রে আমাদের ইউজুয়াল যেহেতু মেডিকেল স্টুডেন্টদের সবসময় ইংরেজি পড়ার মধ্যে থাকে, তাদের রিডিং স্কিলটা মোটামুটি মোরলেস ভালোই হয়। আমরা খুব রেয়ার পাইছি যারা রিডিং এ কোনো কারণে বাধার সম্মুখীন হয়। আমাদের মেইন কনসার্ন হচ্ছে রাইটিং পার্টটা নিয়ে। আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশি ডক্টরস বা বাংলাদেশি কমিউনিটি সাফার করে রাইটিং পার্টটা নিয়ে। তো আমি সবাইকে সাজেস্ট করি, আই উড হাইলি রিকমেন্ড দ্যাট আপনারা পর্যাপ্ত পরিমাণে রাইটিং প্র্যাকটিস করবেন। আর বাংলাদেশিরা বোধহয় সবচেয়ে ভালো করে হচ্ছে স্পিকিং পোর্শনে। আমি খুব রেয়ারলি শুনছি যে আমাদের কোনো বন্ধু বান্ধব বা জুনিয়র স্পিকিং এ খারাপ করছে। এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের যে ভাওয়াল কালেকশন অনেক ভালো, আমাদের স্বরবর্ণ অনেকগুলা, তো আমাদের প্রোনাউন্সিয়েশনে ইউজুয়ালি প্রবলেম হয় না। কারো কারো থাকে, যেমন আমাদের কিছু কিছু বাংলাদেশের এলাকা থাকে যাদের নিজস্ব একটা এক্সেন্ট টাইপের আছে, তো ওরা একটু সাফার করে। তো আমি বলবো যে এদের ছাড়া বাকি কারোই হচ্ছে আপনার ওইরকম সাফারিংস নাই আর কি, স্পেশালি স্পিকিং এর ব্যাপারে। তো এখন চলে আসেন আপনি প্রিপারেশন কিভাবে নিবেন আর কি। ব্যাপারটা থাকে যে প্রিপারেশন আমি রিডিংটাতেই শুরু করি। যে আপনি ধরেন ওইটি দিবেন এটা চিন্তা করছেন, তো ফার্স্ট কাজই হবে যেটা আপনার ওইটির ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গেলেই দেখবেন ওইখানে আপনার ওদের 3টা অথবা 4টা স্যাম্পল টেস্ট দেয়া আছে, রিডিং, রাইটিং, স্পিকিং, ইচ এন্ড এভরিথিং। তো আমি যেটা সাজেস্ট করি সবাইকে যে আপনি ওইগুলো ডাউনলোড করেন এবং যে কোনো একটা ফুল একটা টেস্ট দেন নিজের কাছে নিজেই। ওই অ্যান্সার গুলা ওরাও দিয়ে দেয়, শুধুমাত্র রাইটিং পার্ট ছাড়া। রাইটিং এর তো আসলে অ্যান্সার হয় না, বাকি সবগুলোরই ওরাই অ্যান্সার দিয়ে দেয়, যে মানে অ্যান্সার শিট ওদের সাথে থাকে। সো আপনি ধরেন নিজেকে টেস্ট করার উদ্দেশ্যে দিলেন, দিয়ে দেখলেন যে কি অবস্থা, আসলে আপনি কোন সেগমেন্টে আপনার মনে হচ্ছে আপনি উইক। যদি মনে হয় যে আপনার রিডিং সেগমেন্টে আপনি উইক, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি গল্প বই পড়তে পারেন। গল্প বই বেসিক ইংলিশ, যেমন হ্যারি পটার, খুব স্মুথ ইংলিশে লেখা, খুব পড়ে মজা পাবেন, কাহিনীর ভিতরে থাকবেন এবং আপনার ইংলিশ পিক আপও হবে। বা আপনি যদি চিন্তা করেন না আমি এগুলো সময় নষ্ট করব না, তাহলে আপনি জার্নাল পড়তে পারেন। বা তাও যদি মনে করেন না জার্নালও আপনি পড়তে পারবেন না, আপনার অত সময় নাই, দেন আমি বলবো গো ফর মধ্যে যে টেক্সট বইগুলো আছে যেমন রবিন্স, গাইটন, গ্যানন, এগুলো আপনারা পড়তে পারেন। এগুলো আপনাকে রিডিং স্কিল ডেভেলপ করার জন্য হেল্প করবে। তো এই হচ্ছে রিডিং এর ব্যাপারগুলো। আমি ধীরে ধীরে আপনার যে অথেন্টিক রিসোর্স গুলো আছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো ধীরে ধীরে আমি বলতে থাকি আর কি। তো এটা গেল রিডিং। এখন লিসেনিং, অনেকেরই প্রবলেম হয় যে আসলে ভাই লিসেনিংটা কিভাবে ডেভেলপ করব। তো লিসেনিং যেটা আমার ক্ষেত্রে আমি বলি, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আর কি, থাকতাম তো হোস্টেলে। তো হোস্টেলে খুব বেশি সিরিজ দেখা হইতো, খুব বেশি মুভি দেখা হইতো। তো এই সিরিজ এবং মুভি দেখাটা আমাকে লিসেনিং এ খুবই হেল্প করছে। কারণ আমার কাছে যখনই আমি ওইটি প্র্যাকটিস করতে গেছি, আমার কাছে কখনো মনে হয় নাই যে আমার লিসেনিং এ খারাপ হইতে পারে। আমি কনসার্ন ছিলাম আমার রাইটিং এর ব্যাপারে। মাশাআল্লাহ আমার হাতের লেখা একদম ডাক্তারদের মতোই, মানে খুবই বাজে। মাঝে মাঝে নিজেরটা নিজে পড়তে পারি না আর কি, টাইপের এত বাজে। যাই হোক, তো আমি এটা নিয়ে বেশি কনসার্ন ছিলাম। তো লিসেনিংটা আপনি যেটা করতে পারেন, এক ইংলিশ মুভি দেখতে পারেন, সিরিজ দেখতে পারেন, অথবা যদি মনে করেন যে এটা আপনার সময় নষ্ট করবে, দেন আপনি বিবিসি পডস আছে, বিভিন্ন হেলথ পডস গুলো আছে, আপনি এগুলা হচ্ছে ইয়াতে পাবেন, প্লে স্টোরে পাবেন। ওইখান থেকে ডাউনলোড করে যখন আপনি ধরেন কোথাও যাচ্ছেন, রিক্সা দিয়ে যাচ্ছেন, জ্যামে বসে আছেন বা বাসে বসে আছেন, জাস্ট কানে হেডফোন দিয়ে গান শোনার মতো শুনতে থাকেন। তাহলে হবে কি আপনার কান এবং মাথা দুটাই হ্যাবিচুয়েট হবে যে আসলে ইংলিশ ওয়ার্ড গুলার সাথে এগুলা পিক আপ করা অ্যাকসেন্টের সাথে। এটাই। আর খুব বেশি যে ডিফিকাল্ট অ্যাকসেন্ট ব্যাপারটা এরকম না, বাট এই ব্যাপারটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে। কারণ একটা শর্ট টাইমের উপরে তো টেস্টটা হচ্ছে আপনার,
আপনার জন্য। এই জন্য হচ্ছে এটাই প্রবলেম যে আপনি এই শর্ট টাইমে পিক আপ করতে পারতেছেন কিনা। আর কিছু ব্যাপার থাকে যে লিসেনিং এর যে বিআরসি পার্টটা যেগুলা, ওগুলাতে অনেক সময় হয় কি যে কোয়েশ্চেন গুলা খুব দ্রুত ওরা পড়ে ফেলে, তখন আপনাকে ওর এই ব্যাপারগুলো পিক আপ করার জন্য হ্যাবিচুয়েট হতে হয়। আর স্পিকিং যে ব্যাপারটা, স্পিকিং ওরা 2টা কার্ড থাকে। তো স্পিকিং আসলে আমি বলবো যে খুব খুব সহজ, আসলে খুব সহজ। ওরা কার্ড দিয়ে দেয়, ওই কার্ডেই সব ডকুমেন্ট লেখা থাকে, মানে পেশেন্ট কি বলবে, আপনি কি বলবেন, সবকিছু লেখা থাকে। সো আপনাকে জাস্ট অ্যাক্টিং করতে হবে। অ্যাক্টিং গুলা কেমন, ধরেন পেশেন্ট বললো যে আই হ্যাভ চেস্ট পেইন, তো আপনাকে বলতে হবে আই এম রিয়েলি সরি টু হিয়ার দ্যাট, হাউ ক্যান আই হেল্প ইউ। তখন পেশেন্ট বলবে এই ডক্টর আমার এতক্ষণ ধরে চেস্ট পেন, আপনি আমাকে এই চেস্ট পেন কমানোর ব্যবস্থা করেন। তখন আপনি বলবেন যে ধরেন কি কি আরো এটা ইলাবোরেট করার সিমটমস যদি থাকে সিমটমস জিজ্ঞেস করবেন, মানে আমরা যেটি ডেইলি হিস্ট্রি জানি বেসিক্যালি ওইটাই আর কি। সো দেখেন আমি লিখে দিছি যে ফিউচার ল্যান্ডের যে একটা বই আছে স্পিকিং এর, ওই জিনিসটা ওই কার্ডগুলো প্র্যাকটিস করে গেলেই আপনার আইডিয়া হয়ে যাবে। ইনশাল্লাহ আপনারা কেউই স্পিকিং নিয়ে আটকাবেন না। যদি কারো স্পেসিফিক কোনো অ্যাকসেন্ট থাকে যে অনেক কিছু আপনি প্রোনাউন্সিয়েশন করতে পারেন না বা প্রোনাউন্সিয়েশন একটু ভুল করেন, হইতে পারে, আমরা তো আসলে ইংলিশ নেটিভ স্পিকার না, আমাদের ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। সো আপনি জাস্ট ওই অ্যাকসেন্ট গুলা ক্লিয়ার করার চেষ্টা করবেন। এটা হচ্ছে স্পিকিং এর ব্যাপার। আর স্পিকিং এর ব্যাপার যেটা, স্পিকিং এবং রাইটিং এই দুইটার ক্ষেত্রেই হচ্ছে পার্টনার খুব জরুরি। যেমন আমি যেটা করতাম, আমি আর আমার ফ্রেন্ড ফয়সাল, আমরা দুইজনই এই স্পিকিং প্র্যাকটিস করতাম একদম ঘড়ি ধরে 5 মিনিট ধরে প্র্যাকটিস করতাম। আমরা মোটামুটি 50টা কার্ড প্র্যাকটিস করছিলাম, যেটা ফিউচারল্যান্ডে আছে আর কি। ফিউচারল্যান্ড গুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন, গুগলে সার্চ দিলে অথবা আমাদের যে গ্রুপ গুলো আছে ফেসবুকে, ওগুলোতে সার্চ দিলে আপনি ফিউচারল্যান্ড বইটা পেয়ে যাবেন। খুবই খুবই অ্যাভেলেবল, এটা নিয়ে কোনো প্রবলেম হয় না আর কি। তো ওই কার্ডগুলো আপনি পার্টনারের সাথে ওভার দা, এখন তো কোভিড, এর জন্য হয়তো সামনাসামনি দেখা করতে পারবেন না, তো আমি আপনাকে অ্যাডভাইস করব যে আপনারা ওভার দা স্কাইপ, জুম অথবা আপনার মেসেঞ্জার যদি ইউজ করেন, ফেস টাইম ইউজ করার জন্য, মানে ভিডিওর মাধ্যমে প্র্যাকটিস করার জন্য। তাহলে হবে কি আপনি এক্সপ্রেশন দিতে পারতেছেন কিনা এই জিনিসগুলো আপনার পার্টনার আপনাকে ভুল ধরাই দিতে পারবে। শুধুমাত্র কথা বলে ব্যাপারটা আসলে যে বলে তার জন্য অনেক সহজ হয়, মানে আপনার অনেক কিছু চিন্তা করতে হয় না, যেমন আই কন্ট্যাক্ট চিন্তা করতে হয় না, আপনি পেশেন্টের ইমোশন ধরতে পারতেছেন কিনা এই জিনিসটা চিন্তা করতে হয় না, বা আপনি মাথাটাকে অন্য কাজে ব্যবহার করতে পারেন। বাট যখনই আপনি ফেস টাইম রিয়েল টাইমে এই চ্যাট করবেন বা কথা বলবেন বা সামনাসামনি প্র্যাকটিস করবেন, তখন এই প্র্যাকটিস গুলো হয়ে যায় আর কি। যে অনেক সময় দেখা যায় যে স্পিকিং এর সময় পেশেন্ট কান্নাকাটি করতেছে, তখন আপনি কি করবেন। তো এই ধরনের সিচুয়েশনে আমরা কিন্তু সবাই ফেস করে আসছি। তো এখানেও সেম, দেখুন পেশেন্ট কান্নাকাটি করবে, পেশেন্ট কিছু বলার চেষ্টা করতেছে, কখনোই ইন্টারাপ্ট করা যাবে না পেশেন্টকে, গিভ হিম অর হার টাইম। এটাই আপনার পরীক্ষা বেসিক্যালি, যে আপনি তাকে সময় দিচ্ছেন কিনা। আর সবসময় চেষ্টা করতে হয় যে আপনি যখনই স্পিকিং পার্টটা চেষ্টা করবেন যে আপনার যে টাস্ক গুলো থাকে এই টাস্ক গুলো কমপ্লিট করার আর কি। এই হচ্ছে আপনার স্পিকিং পার্ট। আর দ্য ট্রিকিয়েস্ট পার্টে চলে আসেন আপনি, দ্য রাইটিং পার্ট আর কি। রাইটিং পার্টটা হচ্ছে সবচেয়ে ট্রিকিয়েস্ট পার্ট। তো ট্রিকিয়েস্ট পার্ট এই জন্য বলতেছি কারণ আমাদের ম্যাক্সিমাম ডক্টররা খারাপ করেন হচ্ছে রাইটিং পার্টটাতে। তো রাইটিং পার্টটাতে খারাপ করার কতগুলা কারণ আমি আপনাদেরকে বলতেছি। এক, আমরা মেডিকেলে ফ্রি হ্যান্ড রাইটিং করি না, বা যারা করি নিজের আগ্রহ থেকে, এটার পার্সেন্টেজ ধরেন 1-2% বেশি বোধহয় হবে না। সো আমি যেটা বলবো যে আপনারা ওই রাইটিং এর কার্ড পাওয়া যায়, টাস্ক পাওয়া যায়, ওই যে দেখেন আমি লিখছি 50 গ্রেড লেটার নামে একটা টপিক টাস্ক পাওয়া যায় আপনার। তো ওটা ডাউনলোড করে নিয়ে ওই টাস্ক দেখে দেখে নিজেরা লিখবেন। কতগুলো লেটার লিখবেন, আমি অলওয়েজ সাজেস্ট করি যে অ্যাটলিস্ট 12 থেকে 15টা লেটার লিখবেন। তো লিখে কি করবেন, এই যে আপনার বললাম পার্টনার, আপনি লিখে আপনার পার্টনারকে পাঠিয়ে দেবেন। আপনার পার্টনার কারেকশন করে, উনি যতটুকু বোঝেন বা পারেন ওই অনুযায়ী কারেকশন করে আপনাকে পাঠাবে, আপনি আবার ওনারটা কারেকশন করে ওনাকে পাঠাবেন। তাহলে হলো কি, এক, আপনি নিজের সম্পর্কে আইডিয়া পাইলেন যে আপনি কি করতে যাচ্ছেন, কতটুকু জানেন, আবার আপনি আরেকজনটাও পড়তেছেন। আর রাইটিং এর মূল জিনিসটা হচ্ছে আপনি কতগুলা রিডিং, মানে এই লেটার পড়ছেন আরেকজনের। তো এই গ্রেড লেটার আছে, লেটারের কালেকশন আছে। তো আমি সাজেস্ট করবো যত বেশি সম্ভব তত বেশি পড়েন। পড়লেই হবে কি আপনার একটা আইডিয়া হবে যে আসলে এটা কিভাবে লিখতে হয়, তারা কিভাবে লিখতেছে। কারণ এটা মনে রাখবেন, এটা লিঙ্গুইস্টিক এক্সাম, তো এখানে আপনাকে ইনফরমেশন দিতে হবে, সাথে সাথে যে ল্যাঙ্গুয়েজের যে বিউটিটা আছে এটাও এক্সপ্রেস করতে হবে। তো আমরা ডাক্তাররা ম্যাক্সিমাম টাইমে ভুলে যাই যেটা লিঙ্গুইস্টিক এক্সাম, আমরা জাস্ট মনে করি যে ইনফরমেশন দিতে পারলেই তো হয়েছে, ব্যাপারটা আসলে তা না।
তো রাইটিং এর কিছু কিছু ব্যাপার আছে, যেমন সিম্পল সেন্টেন্স অ্যাভয়েড করা, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করা, ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা, তারপরে নেগেটিভ কথাবার্তা না বলা পেশেন্টের ক্ষেত্রে। তো এই ব্যাপারগুলো সবকিছুই পুট আউট করা আছে হচ্ছে 50 গ্রেড লেটার গুলো যখনই আপনি পড়বেন ওই টাস্কের সাথে সবকিছু মিলায়, যে তখন দেখবেন যে তারা আসলে কি চাচ্ছে, কি বোঝাচ্ছে, তারা কেন এইভাবে লিখলো। আর যখনই আপনি এগুলা স্কিল গুলা ডেভেলপ করতে থাকবেন, আমি যেটা করেছিলাম যে ধরেন এই লেটার গুলো পড়ে পড়ে নিজে 5-6টা লেটার লিখে আমি একটা প্রোফর্মার মতো দাঁড় করিয়েছিলাম। প্রোফর্মারের ব্যাপারটা হচ্ছে কি, ধরেন 5 ধরনের লেটার আছে, ওইটিতে যখন আপনি প্র্যাকটিস করা শুরু করবেন তখন বুঝতে পারবেন। তো প্রতিটা লেটারেরই শুরু আর শেষটা মোটামুটি আমি একটা ফর্মা দ্বারা করে রাখছিলাম, যাতে আমার শুরু এবং শেষের দিকে ভুলগুলা কম হয় বা না হয়। তো আমার মেন চিন্তা ভাবনা করতেছিল পরীক্ষার হলে যে মাঝখানে মানে মেইন বডি নিয়ে আর কি। সো আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনি কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ করবেন, এই ব্যাপারগুলা পরীক্ষার হলে যাওয়ার আগে 10-15 দিন আগে যদি আপনার ডিসাইড করা থাকে, আপনার নোট করা থাকে যে আপনি এইভাবে লিখতে চান। তো আপনার মাস্ট আপনাদের অবশ্যই উচিত হবে যে এগুলো আপনার লেখা। যদি না লেখেন তাহলে আপনি না সময়ের সম্পর্কে বুঝতে পারবেন না। 45 মিনিট অনেক সময় মনে হয়। এক্সাম হলে প্রথম 5 মিনিটে যেটা হবে, আপনাকে ওরা পড়তে দিবে, বাট আপনি পেন বা পেন্সিল টাচ করতে পারবেন না। যদি পেন অথবা পেন্সিল টাচ করেন তাহলে ওরা যদি চায় আপনাকে ওরা এক্সপেল করতে পারে। এবং আমাদের সাথে এই একজন এক্সপেলড হয়েছিল ওই 5 মিনিটের মধ্যে পেন টাচ করাতে। সো আপনার হাতে থাকবে 40 মিনিট। তো এই 40 মিনিটটা অনেক সময় মনে হয় যে একটা লেটার 250 ওয়ার্ডে লিখতে কত কি বা সময় লাগে। আর যখনই আপনি এটা নিজে নিজে ঘড়ি ধরে প্র্যাকটিস করা শুরু করবেন তখন আসলে আপনি বুঝতে পারবেন না, এটা আসলে তখন ইনাফ মনে হয় না আর কি। সো এই হলো মোটামুটি ধরেন যে রিডিং রাইটিং পার্ট গুলা। তো আমি চলুন আপনাদের রিসোর্স নিয়ে একটু কথা বলি। এই যে দেখেন আমি কতগুলা যে রিসোর্স গুলার কথা আমি উল্লেখ করছি এগুলো হচ্ছে একদম অথেন্টিক। এছাড়াও আপনি প্রচুর প্রচুর রিসোর্স পাবেন। সো আমি আপনাদের সাজেস্ট করব যে এই যেগুলা অথেন্টিক রিসোর্স গুলা প্র্যাকটিস করা, তাহলে হবে কি আপনার যে পরীক্ষার যে হার্ডশিপটা ওটা কম্পেয়ার করতে পারবেন। নাহলে হবে কি বাজারে অনেকগুলো আছে যেগুলো এত বেশি কঠিন যে আপনি যখন এগুলো প্র্যাকটিস করা শুরু করবেন আপনি খুবই 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 হতাশ হয়ে যাবেন। সো আমার কথা হচ্ছে আপনি ওগুলো তো দরকারও নেই, এত কঠিন কেন আপনি প্র্যাকটিস করবেন। আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি ওই যে ওইটির ওয়েবসাইটে যান, ওদের 4টা স্যাম্পল টেস্ট আছে, ওই জিনিসটা আপনি শেয়ার করেন, ডাউনলোড করেন, ওই জিনিসটা প্র্যাকটিস করেন। ই2র একটা কালেকশন পাওয়া যায়, ই2র ওইটি ম্যাটেরিয়াল নামে, এটাও বিভিন্ন গ্রুপগুলোতে পাবেন ফেসবুকে এবং গুগলে। আর কাপলান ওইটি বুক এটাও আপনি পাবেন হচ্ছে অনলাইনে। তো আপনাদের জন্য সবচেয়ে সুখবর যেটা, তো আমরা যারা এগুলো পরীক্ষা দিছি, যারা পরে দিছেন, তো এরা সবকিছু গোছায় নীলক্ষেতে সম্ভবত পিজি মেডিকেল বুক নামে একটা বই আছে। তো ওইটির পুরো সবকিছু একসাথে কম্প্যাক্ট হিসেবে পাওয়া যায়। সো আপনি যদি এত কষ্ট করতে না চান আপনি ডিরেক্টলি এখানে যেতে পারেন, এইগুলা কালেক্ট করে নিয়ে আসতে পারেন ওইটির জন্য। সো তারপরে আপনি ধীরে ধীরে প্র্যাকটিস করতে পারেন। তো এখন চলে আসেন যে আসলে এখানে দেখেন আমি একটা গ্রুপের কথা লিখছি, যে এই গ্রুপটা আমরা যখন ছিলাম আর কি তখন এটা খুব হেল্পফুল একটা গ্রুপ ছিল। আমরা সবাই এই গ্রুপ থেকে অনেক বেশি হেল্প নিয়েছি, এখনো হয়তো লোকজন নিচ্ছে। তো আপনারা যারা ওইটি দিতে ইচ্ছুক এই গ্রুপটার সাথে অ্যাড হয়ে যেতে পারেন। এখানে অনেক ফাইলে অনেক ইনফরমেশন পাবেন, অনেক নোটস পাবেন। তারপরে অনেকে হচ্ছে লেটার পুট আপ করে, আরেকজন লেটারটা কারেকশন করে দেয়, এই ব্যাপারগুলো থাকে। সো আপনি চাইলে এটার সাথে হয়ে যেতে পারেন আর কি। সো এখন চলে আসেন আসলে ওইটির দেখেন আপনি প্রিপারেশন, আমি টার্গেট টাইম 4 মান্থই ধরেছি। আসলে 4 মান্থ যদি বললাম আপনার লাগে না, আসলে 4 মান্থ আসলে লাগে না যদি আপনার বেসিক লিসেনিং স্পিকিং এগুলা ঠিকঠাক থাকে। তো ধরেন আপনি আমি যেটা বললাম ফার্স্টে আপনি ওইটি দিবেন চিন্তা করলেন, তাহলে আপনি ওইটি ওয়েবসাইট থেকে জিনিসগুলো নামালেন, নামে যে কোনো একটা টেস্ট দিলেন আপনার নিজেকে টেস্ট করার জন্য। তো আপনি দেখলেন যে 3টা সেগমেন্ট বা 4টা সেগমেন্টের মধ্যে আপনার উইকনেস কোনটায় বেশি। তো আপনার মনে হলো যে আপনার রিডিং এ উইকনেস আছে। সো আপনি অ্যাটলিস্ট প্রথম 1 মাস যদি কেউ জব করেন বা জব ছাড়া যাই হোক, প্রতিদিন 2-3 ঘন্টা করে রিডিং হ্যাবিট করা শুরু করেন। 1 মাসে আপনার মাশাআল্লাহ অনেক উন্নতি হবে। সো আপনি এটা চেষ্টা করবেন সবসময় রিডিংটা পড়ার জন্য আর কি। সো আপনাকে আরো যদি রিডিং এভাবে ডেভেলপ করবেন, 1 মাস পড়লেন, তো এই বললাম জার্নাল পড়তে পারেন, আমাদের টেক্সট বই পড়তে পারেন, হুইচ এভার ইউ ফাইন্ড কনভিনিয়েন্ট, যেটা আপনার কাছে কনভিনিয়েন্ট মনে হবে আপনি ওটাই পড়তে পারেন।
কারো কাছে জাস্ট আমি গাইড বইগুলো পড়াকে উৎসাহিত করব না, এই জন্য ওইটির জন্য আর কি। আপনারা ব্যক্তিগত পড়তেই পারেন, এটা আপনাদের চয়েস, নো ইস্যু। কারণ কি গাইড বইগুলোতে সব ইনফরমেশন সর্ট আউট করে দেওয়া থাকে, কোনো কিছু পিক আপ করতে হয় না। বাট ইন কেস অফ টেক্সট বুক আপনাকে এই ইনফরমেশন গুলা পিক আপ করতে হয়। সো আমি এই জন্য বলবো যে আপনি জার্নাল পড়েন অথবা টেক্সট বই পড়েন, অথবা এমনি যে কোনো রিডিং হ্যাবিট গড়ে তুলতে পারেন। সো মোটামুটি 1-1.5 মাসে প্র্যাকটিস করার পরে আপনি ওইটির যে ম্যাটেরিয়াল গুলো আছে ওইখান থেকেও প্র্যাকটিস করেন, দেখেন আপনার কতটুকু ডেভেলপ হয়েছে। তো এই আপনার ডেভেলপমেন্ট অনুযায়ী, আপনার স্কিল সেট অনুযায়ী আপনি ওইটির ডেট বুক করেন। লিসেনিং এর ক্ষেত্রেও লিসেনিং ইজ খুবই বেসিক একটা স্কিল ল্যাঙ্গুয়েজের, তো এটাও আপনাকে যেটা করতে হবে, প্রচুর সময় দিতে হবে লিসেনিং এর জন্য। তো যেটা আপনাকে বললাম যে ইংলিশ মুভি অথবা সিরিজ দেখেন, বাট সাবটাইটেল ছাড়া। তো কাপলানের ওইটি বুক বা E2 যেই লিসেনিং পডকাস্ট গুলো আছে, ওইটি লিসেনিং নামে একটা অ্যাপস পাওয়া যায় তো গুগল প্লে স্টোরে, ওটার মধ্যে বোধহয় 20টা অথবা 22টা লিসেনিং টেস্ট দেওয়া যায়। সো আপনারা ওটাও ডাউনলোড করতে পারেন, ওটা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। এটা খুবই খুবই ভালো হয়, আমি ওটা থেকেই প্রথম 12টা প্র্যাকটিস করছিলাম। তো ওটার সুবিধা কি, আপনি জাস্ট হেডফোন লাগায় বসে 40 মিনিট বা 45 মিনিট এক নাগাড়ে প্র্যাকটিস করতে পারেন। এবং আমি আপনাদের সাজেস্ট করবো যে লিসেনিংটা যত বেশি পারেন প্র্যাকটিস করেন, কারণ লিসেনিং এর বিআরসি পার্টটা খুবই খুবই ট্রিকি। স্পিকিং এরও বিআরসি খুবই ট্রিকি, আপনার সরি রিডিং এর বিআরসি খুবই ট্রিকি। রিডিং বেসিক্যালি 5টা হয় হচ্ছে ফার্স্ট পার্ট বা এ পার্টটা দিয়ে, কারণ এই পার্টে যে মোটামুটি 20 নাম্বার থাকে, 20 চাইলে 18 অনায়াসে তোলা যায়। সেটা হচ্ছে আপনার সি এবং ডি পার্ট, এটা খুবই কঠিন। এটা খুবই কঠিন মানে আসলে খুবই কঠিন। আমি ধরে রাখছিলাম যে আমার রিডিং ওইখানে হয়তো 50% 60% হবে, 40% পর্যন্ত এরর থাকবে, এবং বেসিক্যালি তাই হয়েছিল। রিডিং এ যদি আমি 400 এর কাছাকাছি পাইছি, 400 অ্যারাউন্ড এরকম পাইছিলাম আর কি, বাট আলটিমেটলি এরকমই হয়েছিল। আমি এ পার্টে আমার 18 অথবা 19টা হয়েছিল, সিবিডি এই পার্ট গুলোতে আমার একটু ভুল বেশি হয়েছিল। তো লিসেনিং এর ক্ষেত্রেও এটা, আপনার এ পার্টটা অনেক সহজ, বি এবং সি পার্টটা একটু একটু ট্রিকি। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি ইংলিশের সাথে আপনার হ্যাবিচুয়েশন হবে, সেটা এনি মিনসে হইতে পারে, সেটা আপনার স্কিল এবং তত বেশি বাড়াবে। রাইটিং যেটা বললাম আপনাকে, রাইটিং ওই যে টাস্ক গুলা ডাউনলোড করবেন, যেই টাস্ক গুলা 50 এগ্রেডস লেটার আছে, ওইটাও আপনার পিজি বুকে ওদের কম্পাইল করা আছে, ওটা ডাউনলোড করে ওইখান থেকে আপনি প্র্যাকটিস করতে থাকেন আর কি। তো অ্যাটলিস্ট 15 15 টু 12 টু 15 লেটার অ্যাটলিস্ট আপনি নিজে নিজে লেখেন আর কি। এটা মাস্ট এবং মাস্ট। আপনি যদি এটা নিয়ে হালাফালা করেন, দেখবেন আল্লাহ না করুক এই আপনার রাইটিং এ খারাপ হয়ে গেছে আর কি। আর এই স্পিকিং পার্টটা হচ্ছে যেটা বললাম, স্পিকিং পার্টটা মোস্ট ইজি। আপনার লাস্ট 10 দিন প্র্যাকটিস করলে মোর দেন ইনাফ। ওদের 50টা হচ্ছে কার্ড থাকে, এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনি একটা বেসিক আইডিয়া পাবেন। আবার যখন আপনি ওইখানে পরীক্ষা দিতে যাবেন, তখনও মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে আপনার স্পিকিং এর কার্ড কোনটা কোনটা চলে আসতেছে। তো আপনি যদি প্র্যাকটিস করেন আর কি, প্রথম 2 মাস যদি এইভাবে প্র্যাকটিস করেন প্রতিদিন, আপনার যতটুকু সময় হয় আপনার স্কিল সেট অনুযায়ী আপনি টাইমলাইন করে, লাস্ট 1 মাস আমি যেটা বলি সবাইকে, একদম ফুল টেস্ট পরীক্ষাগুলো দিতে, মানে 3 ঘন্টার যে পরীক্ষাটা হয়, এক বসায় পরীক্ষাটা শেষ করার জন্য, একদম দরজা জানালা আটকায় একদম পরীক্ষার হলে আমরা যেভাবে পরীক্ষা দেই, পরীক্ষার যে টাইম টেবিল, দেখবেন পরীক্ষার টাইম টেবিলটা ওইখানে আমার লেখা আছে, দেখাচ্ছি 1 সেকেন্ড। এই দেখেন পরীক্ষার টাইম টেবিলটা কতক্ষণ, এটাও এই স্লাইডে দেওয়া আছে। যে লিসেনিং হচ্ছে আপনার 50 মিনিট, 50 মিনিট মানে 50 মিনিটই। তো এই 50 মিনিট একদম এক্স্যাক্টলি ঘড়ি ধরে প্র্যাকটিস করবেন। প্রথমে শুরু হয় হচ্ছে লিসেনিং দিয়ে। তো লিসেনিং পার্টে মজার ব্যাপার হচ্ছে, আপনি যখনই ফিউচার এইডে পরীক্ষা দিতে যাবেন, এরা প্রতিবারই এদের কারো না কারো হেডফোনে ঝামেলা হয়। সো যারা হেডফোনে শুনে অভ্যস্ত না, স্পেশালি ওভার দ্য হেডফোন, মানে কানের উপর যেগুলো বড় বড় থাকে, আমি বলবো একটু হ্যাবিচুয়েট হয়ে নিতে, কারণ দেখা যায় অনেকে এটা হ্যাবিট করতে পারে না, কান ব্যথা করে। সো যদি হ্যাবিচুয়েট হয়ে যান তাহলে আর প্রবলেম হয় না আর কি। তো লিসেনিং এ দেখেন আপনার এই যে পার্ট এ তে কি আসে, দুইটা কনসালটেশন থাকে পেশেন্ট এবং ডক্টরের মাধ্যমে। এই কনসালটেশন থেকেই বিভিন্ন ফিল ইন দা গ্যাপস থাকে, ওইগুলো পিক আপ করতে হয়। যেমন ধরেন পেশেন্ট বললো যে আই হ্যাভ এ চেস্ট পেইন, তো এই আপনার এই খাতায় আর কি, যেখানে আপনি লিখবেন
ওইখানে অ্যান্সার শিটে লেখা থাকবে যে আই হ্যাভ ড্যাশ পেইন, তো আপনার মনে করে লিখতে হবে বা শুনে লিখতে হবে আই হ্যাভ এ চেস্ট পেইন, এই টাইপের আর কি। অনেক সময় মেডিকেশনের নাম থাকে, কিছু কিছু মেডিকেশনের নাম ওরা খুবই অ্যাবসার্ডলি উচ্চারণ করে, সো ওই ব্যাপারগুলোর সাথে একটু হ্যাবিচুয়েট হওয়া আর কি। আর পার্ট বি তে থাকে দেখেন 6টা হচ্ছে শর্ট ওয়ার্ক প্লেস এক্সট্রাক্ট। ধরেন এমন হতে পারে যেমন সকালবেলা আমরা মিটিং করি না রাউন্ডের আগে, যে আজকে আমাদের 5টা রোগী আছে 10টা রোগী আছে, তো এরকম গুলা এখানেও ব্রিফিং হয় যে কোনো রাউন্ড শুরু হওয়ার আগে। বোর্ড মিটিং হইতে পারে, হেলথ মিটিং হইতে পারে, সো এরকম 6টা শর্ট ওয়ার্ক প্লেস রিলেটেড এক্সট্রাক্ট থাকে। তো ওইখান বা হ্যান্ড ওভার থাকতে পারে, ওইগুলা থাকে। ওইখান থেকে এরকম ফিল ইন দ্য গ্যাপস থাকে, মানে আপনার স্টেম থাকে, স্টেম গুলা সিলেক্ট করতে হয় যে এটা কি বুঝাইছে এই টাইপের আর কি। পার্ট সি তে হচ্ছে টু প্রেজেন্টেশন ফ্রম হেলথ কেয়ার প্রফেশনাল থাকে। এটা হচ্ছে সবকিছু জেনারেল মেডিকেল কনটেক্সটে থাকে, বাট এই সি পার্টটা একটু ট্রিকি। এখানে মনোলগের মতো থাকে, মানে ধরেন সে কন্টিনিউয়াসলি বলেই যেতে থাকে, আর আপনাকে হচ্ছে ওর মধ্যে থেকে পিক আপ করতে হয়। সো এই পার্টটা আমার কাছে সবচেয়ে ট্রিকি মনে হয়েছে, মানে কঠিন মনে হয়েছে লিসেনিং এর 3টা পার্টের মধ্যে। তো আমি আপনাকে সাজেস্ট করব যে এরা যত বেশি পারেন এটা একটু প্র্যাকটিস করবেন এবং ঘড়ি ধরে প্র্যাকটিস করবেন। হেলাফেলা করবেন না যে হ্যাঁ আমি পারি এই জন্য আমি ঘড়ি ধরে প্র্যাকটিস করবো না। একদম যেদিন থেকে ওইটি দিবেন মনস্থির করছেন, একদম ওই দিন থেকে আপনি ডিরেক্ট যেটা করবেন ঘড়ি ধরে প্র্যাকটিস করবেন। এটার কোনো 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 বিকল্প নাই। রিডিং এও 3টা পার্ট আপনাকে আমি বলছিলাম, এ বি সি পার্ট। এই পার্ট তো ফুল আপনার শর্ট টেক্সট থাকে সিঙ্গেল টপিক্স এর উপরে। পার্ট বি তে হচ্ছে ওয়ার্ক প্লেস কনটেক্সটে থাকে 6টা, আর পার্ট সি তে হচ্ছে লং টেস্ট থাকে। তো এখানে পার্ট সি তে এখানেও একটা ইস্যু আছে পার্ট বি সি গুলাতে, যেমন এই পার্টে যেমন ডিরেক্ট কোশ্চেন হয় আর কি, এখানে ডিরেক্ট কোশ্চেন হয় না। যেমন ধরেন আমরা ছোটবেলায় পড়ছি না যে কবি এখানে কি বুঝাইতে চাইছেন, তো অনেক সময় এই টাইপের কোশ্চেন থাকে আর কি। এগুলাই ট্রিকি। তো এগুলো আপনি যত বেশি হেলথ রিলেটেড পড়স গুলা, মানে হেলথ রিলেটেড জার্নাল বা এই টাইপের পড়বেন আপনার জন্য তত বেশি ইজি হবে আর কি। তো রাইটিং তো আগেই বলে দিয়েছি আপনাদেরকে। এখন চলে আসেন স্পিকিংটা। স্পিকিং এর প্রথমে ওরা 2 মিনিটের ওয়ার্ম আপ করায় নিবে আপনাকে, জিজ্ঞেস করবে যে টেল মি অ্যাবাউট ইউর থিং। এটা হচ্ছে যে ইন্টারপ্রেটর থাকে, সে আপনাকে জিজ্ঞেস করবে যে টেল মি অ্যাবাউট ইউর থিং, তখন আপনি বলবেন যে আপনার নাম কি। জাস্ট এটা ওয়ার্ম আপ করার জন্য, আপনাকে একটু ফ্রি ফিল করানোর জন্য। তারপরে আপনার 2টা রোল প্লে করতে হয়। প্রতিটা রোলই হচ্ছে আপনার 5 মিনিটস করে আর কি, ইউজুয়ালি 4-5 মিনিটস আর কি। ওরা আপনাকে পড়ার জন্য সময় দিবে, আপনি ওটা পড়ে ডিসিশন নিবেন আর কি, কি কথাবার্তা, মানে কার্ড আপনাকে পড়তে দিবে প্রথমে। পড়া শুরু হলে তখন যখন আপনি রেডি বলবেন তখন ওরা শুরু করবে আর কি। তো এই জিনিসটা ওরা যেটা করে রেকর্ড করে ওরা হচ্ছে ওদের মেইন সেন্টারে পাঠায় দেয়, ওইখানেই হচ্ছে আপনার এইগুলা যাচাই বাছাই হয় আর কি। আইএলটিএস এ যেমন 2 ভাগে যাচাই হয়, যে আপনার ইন্টারপ্রেটর থাকে, সেও একবার আপনাকে জাজ করবে, আবার সে যাকে পাঠাই দিবে তারাও তাকে জাজ করবে। তো এইখানে এটাই সুবিধা, ইন্টারপ্রেটর ওইভাবে ভ্যালু রাখে না আর কি। এই ওরা 2জনের কাছে পাঠায়, ওই 2জনের গড় মার্ক আপনাকে ওরা দিয়ে দিবে আর কি। সো এই হচ্ছে আপনার মোরাললেস ওইটির ব্যাপারগুলা। সো আমি দেখেন মোটামুটি যেগুলো আপনাদের লাগবে আর কি, যেসব ইনফরমেশন গুলা কোথায় পাবেন এগুলো বললাম। যে পিজি মেডিকেল বুক নামে বোধহয় নীলক্ষেতে একটা বইয়ের দোকান আছে, ওখানে মোটামুটি, বা আজিজের নিচের তলা, ওইটির সবকিছু একদম আমরা যা যা ইউজ করছি, আমি দেখছি যে আমাদের জুনিয়র এটা খুবই ভালো কাজ করছে, এগুলা সবকিছু গোছায় কম্পাইল করে ওখানে দিয়ে রাখছে আর কি। সো আপনার ওটা কালেক্ট করে নিলেই অনেক কোয়েশ্চেনের উত্তর পেয়ে যাবেন। আর ওইটি রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে এখন আপাতত করতে পারেন। আফটার দ্যাট আমরা হচ্ছে একটু চেষ্টা করবো প্ল্যাব 1 এর দিকে মুভ করার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া কিছু কোশ্চেন ছিল ওইটি রিলেটেড। আপনি অ্যাকচুয়ালি এত সুন্দরভাবে ডিসক্রিপশন দিয়েছেন বা এতগুলো সোর্স একসাথে দিয়েছেন আর কোনো কোশ্চেনই থাকে না। তাও কিছু কোশ্চেন ছিল ভাইয়া, যে ওইটি প্রিপারেশনটা কি আপনি তো বলেছেন যে 4 মাসের মধ্যে মোটামুটি নিয়ে নেওয়া যায়, যেহেতু আমাদের মেন যে প্রোনাউন্সিয়েশন নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়, যেহেতু আমরা পুরোপুরি ইংলিশ কিন্তু স্পিকিং না, লাইক আমরা মেডিকেলে ইংলিশের উপর পুরোপুরি পড়লেও ওইভাবে ইউজ করা হয় না, বা ভাইবা বা অনেক কিছুই হচ্ছে আমাদের ইংলিশে ওইভাবেই
প্র্যাকটিসটা করা হয় না। এই ক্ষেত্রে কি অনেক আগে থেকে প্রিপারেশন যদি কেউ নিতে চায়, বা আমি যদি টার্গেট থাকে আমি হচ্ছে বাইরে যাব, ওই ক্ষেত্রে হচ্ছে কখন থেকে প্রিপারেশন বা কিভাবে শুরু করা উচিত ওই ক্ষেত্রে যদি বলতেন। যদি এরকম চিন্তা ভাবনা করে আমি তাহলে বলবো যে ধরেন সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে সবাই ফাইনাল প্রফ দিয়ে দেয়, এরপরে 3টা মাস ছুটি পায়, তো আমরা বেসিক্যালি হেসে খেলে সবাই বেড়াই। তো এই সময়টা একটু হাসবেন খেলবেন, একটু ডিউরেশনটা কমায় যদি 2টা মাস ইউজ করা যায়। জাস্ট আমার মনে হয় না যে একটা মেডিকেল স্টুডেন্টের 2 মাসের বেশি লাগবে আপনার এই লিসেনিং অথবা স্পিকিং ডেভেলপ করতে। জাস্ট একটু কনসেন্ট্রেশন দিতে হবে। অনেকে থাকে যে ধরেন মেডিকেলে আমার অনেক বন্ধু বান্ধব পেয়েছি যাদের ধরেন কেউ গল্পের বই পড়ে নাই, সো এদের জন্য একটু টাফ। বা ধরেন রিডিং স্কিল এরা আসলে একাডেমিক বাইরে একটু পড়ালেখা কম করলে এটা একটু প্রবলেম আর কি। সো জাস্ট একটু এই সময়টা যদি একটু ইংলিশ বইগুলা পড়ার জন্য, যে টাইপের হয়, কেউ যদি থ্রিলার পছন্দ করে থ্রিলার পড়বে, রোমান্টিক থাকলে রোমান্টিক, নভেল ছেলে নভেল, জাস্ট নিজের রিডিং স্কিল গুলো ডেভেলপ করার। আর প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা থাকে যে আপনার কাছে যদি মনে হয় যে আপনার প্রোনাউন্সিয়েশন কোনো ব্যাপারে প্রবলেম আছে, ইটস নট এ হিউজ ডিল, ইন্ডিয়ান অ্যাকসেন্ট ইজ কোয়াইট গুড, বাট কিছু কিছু ব্যাপার থেকে যাতে ভুল উচ্চারণ না হয়। অ্যাকসেন্ট এক জিনিস আর ভুল উচ্চারণ করা আরেক জিনিস। তো আপনার যদি মনে হয় যে আপনার কোনো কোনো জায়গায় প্রোনাউন্সিয়েশন ভুল থাকতেই পারে, তো এই জিনিসগুলো জাস্ট আপনি গুগলে চেক করা যায়, অথবা দেখবেন অক্সফোর্ডের ইউনিভার্সিটির অক্সফোর্ডের একটা ডিকশনারি পাওয়া যায়, মোবাইল ডিকশনারি। সো এখানে প্রোনাউন্সিয়েশন গুলো থাকে। তো আপনি যদি একটু শুনেন, স্পেশালি যদি আপনি যেটা বলে হচ্ছে মুভি দেখেন বা শোনেন, ওই প্রোনাউন্সিয়েশন গুলা যতই শুনবেন কিন্তু আপনার মাথায় থেকে যাবে। এটা এভাবেই আপনি মানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটাই হয় কি, ল্যাঙ্গুয়েজটা সবাই শেখে সাবকনসিয়াসলি। আর দেখেন আমরা যে বাংলা শিখেছি, আমাদের কি এরকম ধরে বেঁধে শিখেছি? আমরা কিন্তু শুনে দেখে বুঝে শিখেছি। তো ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা এরকম, যত আপনি সাবকনসিয়াসলি শিখবেন তত আপনার এই জিনিসটা স্কিল সেটটা পাকাপোক্ত হবে আর কি। তো আমি এটাই বলি যে আমাকে ইংরেজি শিখতে হবে এই চিন্তা না করে, একটা আমি ইংরেজিতে কথা বলতে চাই, শুনতে চাই, বলতে চাই, এই চিন্তা করে যদি আসেন এটা ভালো। মানে ওইটি পরীক্ষা চিন্তা না করে যদি আপনি এটা চিন্তা করেন আমি একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখবো, তো ল্যাঙ্গুয়েজ শেখার বেসিক স্টেপসই হচ্ছে শোনা, বলা, পড়া। তো এটা আপনি যেখানে যেখানে উইকনেস ফিল করবেন ওইভাবে শুরু করা আর কি। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া এই ক্ষেত্রে হচ্ছে ওইটির ভ্যালিডিটিটা নিয়ে যদি আরেকবার একটু বলতেন যে কত আচ্ছা সময়টা থাকে এবং কোন কোন এক্সামের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার দরকার পড়বে, এটা যদি একটু আচ্ছা, বলতেন। ওইটির ভ্যালিডিটি হচ্ছে আপনি যেই দিন পরীক্ষা দিবেন তার ওই দিনের পর থেকে 2 বছর, 2 ইয়ার্স। ওইটি এবং আইএলটিএস সেম, একই ক্ষেত্রে। এখন ওইটি হচ্ছে একসেপ্টেড কোথায় কোথায়? ওইটি একসেপ্টেড হচ্ছে ইউকে এবং হচ্ছে অস্ট্রেলিয়া, মোস্ট প্রবাবলি নিউজিল্যান্ড, বাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। বাট অস্ট্রেলিয়া এবং ইউকে এরা রিকগনাইজ করে ওইটিকে, এবং আইএলটিএস এর একই ভ্যালুতে দেখে। সো যাদের ইউকে এবং অস্ট্রেলিয়া টার্গেট, দে ক্যান গো ফর ওইটি। ভাইয়া ইউএস এর জন্য তাহলে কি শুধু আইএল টেস্টটাই একমাত্র অপশন, ওইটি অ্যাকসেপ্ট করে না তারা? স্টিল নাও আমি যতদূর জানি যে ইউএস এর সবকিছু একটু ডিফারেন্ট। যেমন ইউএস এ আমার যত বন্ধু বান্ধব ছিল ওদের ল্যাঙ্গুয়েস্টিক এক্সাম ছিল হচ্ছে টোফেল, জিআরই দিত আর টোফেল দিত আর কি। সো ইউএস এর সবকিছু ওরা ওদের মতো গড়ে রেখে দিছে আর কি। সো এটা এখন কেন একসেপ্ট করেন এটা বলা কঠিন আর কি। তবে ওইটির জি ভাইয়া। অ্যাকসেপ্টেন্স বাড়তেছে ধীরে ধীরে, হয়তো একসময় ওরাও অ্যাকসেপ্ট করে নিবে আর কি। যেমন আয়ারল্যান্ডও হচ্ছে ওইটি অ্যাকসেপ্ট করে, মানে এই যে যে কান্ট্রি গুলো আছে মোরাললেস এরা অ্যাকসেপ্ট করে আর কি। এক্ষেত্রে ভাইয়া ওইটি দিয়ে তারপর হচ্ছে যে কত টাইম, মানে কোন টাইমটা তাহলে ওইটি দেওয়ার জন্য বেস্ট? এটা কি ডিউরিং লাইক ইন্টার্নের সময় দিয়ে দেওয়া উচিত বলে আপনি প্রিফার করেন হ্যাঁ, ভাইয়া? আমার মনে হয় ওইটির সময় দিয়ে, ইন্টার্নশিপের সময় ওইটি দিয়ে দেওয়া ভালো, এই সময়টা ইউটিলাইজ করা যায় আর কি। পেরিফেরির মেডিকেল গুলোতে না থাকলে, যদি ঢাকার দিকের মেডিকেল গুলোতে থাকে, ওটা তো অনেক পড়ার অনেক সময় পায়, তাদের জন্য এটা খুবই ভালো অপরচুনিটি। পেরিফেরির দিকে থাকলে আসলে এগুলো তো চলে ইন্টার্ন দিয়ে, ওদের জন্য একটু টাফ হয়ে যায়। তারপর আমি যতটুকু সময় থাকে ওটা গুড, গুড টাইম প্রিপারেশনের জন্য। তাহলে হবে কি, যদি আপনি ধরেন আপনার ইন্টার্নশিপ চলে 6 মাস শেষ, এই সময় আপনি ওইটির প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে পারেন, ওইটিটা দিয়ে ফেলতে পারেন, তাহলে আপনি ইন্টার্নশিপে থাকা অবস্থায় কিন্তু প্ল্যাব ওয়ানটা দিয়ে দিতে পারবেন। এটা খুবই গুড অপরচুনিটি। বা যদি চানও, জাস্ট আপনি ইন্টার্নশিপ কমপ্লিট শেষ করেই প্ল্যাব ওয়ানে বসে যেতে পারবেন। এটা খুবই ভালো ডিসিশন হবে আর কি, আপনার সময় অনেক বাঁচবে আর কি।
জি ভাইয়া, ল্যাব 2 এর ক্ষেত্রেও তো মেবি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ওইটিটা দরকার পড়ে, যে ভ্যালিড ওইটি মার্ক। আপনার ওইটিটা দরকার পড়বে একদম রেজিস্ট্রেশন পর্যন্ত। জিএমসি রেজিস্ট্রেশন যেদিন পাবেন এরপরে আপনার আর ওইটি দরকার নেই, বাট জিএমসি রেজিস্ট্রেশন পাওয়ার আগ পর্যন্ত আপনার ওইটির ভ্যালিডিটি থাকতে হবে। দ্যাট মিন্স ভাইয়া কারো যদি যে প্ল্যাব 1 ক্লিয়ার হলো, প্ল্যাব 2 হচ্ছে একটু ডিলে হচ্ছে বা সে কোনোভাবে সিট পাচ্ছে না অথবা কয়েকবার ফেল হলো, এক্ষেত্রে তাকে আবার ওইটি দিতে হবে। আনফরচুনেটলি তাকে আবার ওইটি ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল যে ওইটিটা হচ্ছে বাংলাদেশে বা আশেপাশের যে দেশগুলো রয়েছে, যে ইন্ডিয়াতেও সেন্টার আছে, বা এগুলাতে দেওয়ার চাইতে কি ইউকে বা যারা হয়তো স্কোপ আছে ইউকে তে আগে চলে যেতে পারছে, বা অস্ট্রেলিয়া যাদের অলরেডি ফ্যামিলি বা কেউ আছে, ওইখানে দেওয়াটা আর বাংলাদেশে দেওয়াটার মধ্যে কোনো তফাৎ আছে কিনা, এই জিনিসটা যদি একটু বলতেন। না, কোনো ডিফারেন্স নাই বেসিক্যালি, একই আপনার। কারণ কোনো কিছুই আপনার বিডিতে এক্সামিন হয় না, সবকিছুই স্ক্যান করে ওরা পাঠায় দেয়, একই জায়গায় এক্সামিন হয়। সো যেখানে অ্যাভেলেবল, আপনি ইউকে থাকলে ইউকেতে দেন, যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশে দেন, ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়াতে দেন। সবচেয়ে কথা, আপনার সবচেয়ে নিকটতম যে প্লেস, যাতে এটা নিয়ে আপনার ট্রাভেল করতে না হয়। যখনই ট্রাভেল করবেন কস্ট বাড়বে, কষ্ট বাড়বে। সো এই জার্নিটা এমনি একটু কস্টফুল, যতটা কস্ট কমানো যায় আর কি। ভাই স্পিকিংটাও কি ভ্যালু, মানে স্পিকিং যে হয় ওইটাও কি মানে ডিফার করে না জায়গার তুলনায়? পুরোটাই কি রেকর্ডিং বেসড না, এই এটা ডিফার করে এক্সামিনেশন না। হয়? ওরা পুরোটাই যখনই যাবেন ওরা রেকর্ডিং করবে, রেকর্ডিং করে ভয়েস ক্লিপটা ওরা দুইজন এক্সামিনারের কাছে পাঠিয়ে দিবে। তো দুইজন এক্সামিনারই ইন্ডিভিজুয়ালি আপনাকে মার্ক আপ করবে, এই দুইটারই অ্যাভারেজ করে আপনাকে ওরা মার্ক দিবে। দুইজনের স্পিকিং যদি নিয়ে খুব বেশি ডিফারেন্স হয়, যেমন ধরেন একজন আপনাকে 400 দিল আর একজন 300 দিল, তখন ওরা থার্ড পার্সনের কাছে পাঠাবে যে এত ডিফারেন্স কেন, এবার আপনি দেখেন। তাহলে ভাই স্পিকিং যে টেস্টটা দেওয়া হয় পুরোপুরি হচ্ছে রেকর্ডেড ভার্সন, ফেশিয়াল এক্সপ্রেশন অর এই টাইপের এগুলো কি জাজমেন্ট করা হয়? না, এগুলা জাজমেন্ট করা অরিজিন হয় না, বাট যেটা বলে হচ্ছে আপনার, আমরা তো শুধুমাত্র ফেসিয়াল এক্সপ্রেশন দিয়েও তো কিন্তু আমাদের ইমোশনাল চেঞ্জ হয়, ব্যাপারটা ইমোশন এক্সপ্রেস হয়, ব্যাপারটা এরকম না। যেমন ধরেন আমরা যখন রেগে যাই আমাদের তো টোনে একটা চেঞ্জ চলে আসে, বা আমরা যখন আমাদের খুব প্রিয় মানুষের সাথে কথা বলি তখন তো আমাদের টোনে একটা চেঞ্জ চলে আসে। বা আমি একজনকে অপছন্দ করি তখন তার সাথে যখন কথা বলি ওটাও তো একটা টোন টের পাওয়া যায়। তো এই ব্যাপারগুলো ওরা রেকর্ড করার চেষ্টা করে, মানে এগুলা এক্সামিন করার চেষ্টা করে। যেমন একটা পেশেন্ট এসে বললো যে তার চেস্ট পেইন আছে, তো আপনি কিভাবে বলতেছেন, এমনি বলতেছেন ও আই এম সরি, না বলছেন ও আই এম রিয়েলি সরি। তো এই ব্যাপারগুলো আর কি, আপনি কিভাবে এক্সপ্রেস করতেছেন আপনাকে, এই ব্যাপারগুলো ওরা অবশ্যই মার্ক করে। কারণ এটা অ্যাজ এ ডক্টর হিসেবে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি সেন্সিটিভ এন্ড সেন্সিবল। তো ওই ব্যাপারগুলো ওরা জাজ করে। এই ব্যাপারটা শুধু ওইটির না, যতটা না ওইটিতে জাজ করে, এর চেয়ে বেশি জাজ করে প্ল্যাব টুতে। সো যদি প্র্যাকটিসটা আপনার আগে থেকেই থাকে এটা আপনার জন্য অনেক ভালো। হ্যাঁ, ওইটির ক্ষেত্রে যেহেতু এটা একটা কমিউনিকেশন স্কিলটা দেখা হচ্ছে, বা হচ্ছে যে স্পিকিং বা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা দেখা হচ্ছে মেইনলি, এক্ষেত্রে আমাদেরকে যে বিভিন্ন ডিজিজ দেওয়া হয়, যে ডায়াগনোসিস এখানে থাকলো, আমি কোনো কিছু যদি ডায়াগনোসিস ভুল বললাম বা কোনো ওয়ার্ড এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে কি স্পিকিং এ নেগেটিভ মার্কিং হয় না বা না, মার্ক? ওইটি ওইটি নিয়ে এগুলো টেনশন নাই, কারণ ওইটি যে কার্ডে দিয়ে দিবে, একটা কার্ড থাকে আর কি, দুটা কার্ড থাকে, দুটা কার্ড আপনাকে দিবে, রোল প্লে করতে হয়, তো এখানে সবকিছু লেখা থাকে। So, আপনি সব ইনফো জানেন যে তার কি ডিজিজ হয়েছে, তাকে কি ওষুধ দিবেন, এই ইনফোগুলা আপনাকে সামারাইজ করা থাকে। তো আপনাকে এগুলা ভেঙে বলতে হবে আর কি। সো আপনি ভুল ডায়াগনোসিস করলেন, এই ওয়ে আসলে এটার ওয়ে নাই। ইফ ইউ ক্যান রিড ইউ উইল ডায়াগনোস রাইটলি। জি ভাইয়া। ভাইয়া কোনো পার্টে কি কোনো টাইপের নেগেটিভ মার্কিং আছে? নেগেটিভ মার্কিংটা জানতে চাচ্ছি। ওইটির মোস্ট প্রবাবলি নেগেটিভ মার্কিং নাই, ওইটির নেগেটিভ মার্কিং নাই, কারণ এখানে আসলে নেগেটিভ মার্কিং এর সুযোগ নেই। সো সবগুলাই পার্ট টাচ করে আসাই ভালো, কোনো কিছু লিভ না করাই ভালো আর কি। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমি আপাতত আর কোনো কোশ্চেন দেখছি না, বাট এখানে যারা উপস্থিত আছেন জুমে আমাদের সাথে, তারা কেউ চাইলে কিন্তু আনমিউট করে যে কোনো কোশ্চেন করতে পারেন, অথবা কমে চ্যাট বক্সেও কোশ্চেন ড্রপ করতে পারেন যদি কোশ্চেন থাকে। ওকে, লেটস আচ্ছা, টেক এ 5 ওইটি মিনিট। কি যে কোনো দেশের থেকে দেওয়া যায়? মানে আমি বলতে চাইছি আমি ফরেন স্টুডেন্ট, এখানে বাংলাদেশে পড়ছি। তা আমি কি বাংলাদেশ থেকে ওইটি অ্যাটেম্প করতে পারবো, নাকি আমার যেখানে আমি সিটিজেন আমাকে সেখান থেকেই দিতে হবে? না না, ওইটি আপনি যে কোনো জায়গা থেকে অ্যাটেন্ড করতে পারবেন, আপনাকে জাস্ট ভ্যালিড
পাসপোর্ট, এনআইডি, যে কোনো একটা ভ্যালিড ডকুমেন্ট থাকতে হবে যেটাকে আপনি প্রমাণ করে যে আপনি ওই পারসন, নাথিং এলস। আচ্ছা, আর এটার সিট বুক কদিন আগে থেকে করতে হয়? আপনি ইউজুয়ালি 20 থেকে 22 দিন আগ পর্যন্ত এটা করা যায়। আমি যেমন লাস্টের দিন করছিলাম, মানে 20 দিন আগে করছিলাম আমি আর কি। তো এটা আসলে ভ্যারি করে, দেখা যায় যে হয়তো প্রতি মাসে এক্সাম থাকে, কোনো কোনো মাসের এক্সাম পুরা বুক থাকে, কোনো কোনো মাস হয়তো হাফ বুক থাকে। তো আপনি জাস্ট ওয়েবসাইটে ঢুকলেই ওদের দেখতে পারবেন যে অ্যাভেলেবল ডেট কবে, আর্লিস্ট ডেট কবে আর কি। ওকে ওকে, ভাইয়া, আর হ্যাঁ, কোনো ওই কোশ্চেন নেই মনে হয় ভাইয়া। আপনি তাহলে হচ্ছে প্ল্যাব 1 এর দিকে যেতে পারেন। আচ্ছা, আমি প্ল্যাবের দিকে চলে যাই ধীরে ধীরে। তো ফার্স্টলি প্ল্যাবের দিকে যদি চলে আসেন, মানে আপনি যদি ইউকে তে রেজিস্ট্রেশন পেতে চান, এটার দুইটা ওয়ে আছে। এক, তিনটা ওয়ে আছে বেসিক্যালি। এক, আপনি প্ল্যাব দিবেন, অথবা দুই, আপনি এমআরসিপি বা রয়্যাল কলেজ মেম্বারশিপ থাকতে হবে। তিন, স্পেশালিস্ট হয়। তো আমরা জুনিয়র ডক্টরদের জন্য আসলে স্পেশালিস্ট হওয়ার কথা তো চিন্তা করে লাভ নাই। তো আমাদের চিন্তা করতে হবে প্ল্যাব এবং এমআরসিপি, এমআরসিএস। তো এইসব তিনটার ক্ষেত্রেই কোনটা প্রিফার করবেন? যেমন আপনি যদি চিন্তা করেন যে দেশে কিছুদিন সার্জারিতে কাজ করে আসবেন, তাহলে এমআরসিএস ইজ এ ভেরি গুড অপশন। মেডিসিনের ক্ষেত্রে এমআরসিপিটা একটু লেন্দি প্রসেস, একটু কস্টলি প্রসেস, এটা একটা প্রবলেম। এমআরসিপি তো খুব চেষ্টা করলে আমার ধারণা 2-2.5 বছর আপনার লেগেই যাবে এমআরসিপি কমপ্লিট করতে। তো এই ক্ষেত্রে প্ল্যাব ইজ এ গুড ডিসিশন। প্ল্যাবের দুইটা পার্ট, একটা হচ্ছে ওরা প্রথমটা বলে প্ল্যাব 1, যেখানে মোস্টলি আপনার থিওরিটিক্যাল নলেজ ওরা জাজ করবে। আর আরেকটা হচ্ছে প্ল্যাব 2। প্ল্যাব 2 টা হচ্ছে ওসি এক্সাম, মানে অবজেক্টিভ স্ট্রাকচারাল ক্লিনিক্যাল এক্সাম টাইপের। আগে 18টা এক্সাম হইতো, এখন সিচুয়েশনের জন্য ওরা এক্সাম স্টেশন কমাই দিছে আর কি। সো বেসিক্যালি আজকে চেষ্টা করব হচ্ছে প্ল্যাব 1টা নিয়েই কথা বলার জন্য। ইনশাল্লাহ যদি সময় এবং সুযোগ হয়, তাহলে আমরা পরবর্তীতে প্ল্যাব 2, জিএমসি রেজিস্ট্রেশন এগুলো নিয়েও ধীরে ধীরে কথা বলা শুরু করবো আর কি। সো প্ল্যাব 1 এর, আমি তো বললাম প্ল্যাব 1 এর এক্সামটা হচ্ছে আপনার 3 ঘন্টার, 180 মিনিট, 180টা কোয়েশ্চেন। তো প্রতি মিনিটে মোর অর লেস 1 কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেন আপনার চিন্তা ভাবনা আসতে পারে যে আসলে এই কোয়েশ্চেন আসলে কেমন হয়। মোর অর লেস 10 to 15 হচ্ছে ডিরেক্ট বেসিক কোয়েশ্চেন আসে, অ্যানাটমি, মাইক্রোবায়োলজি বা প্যাথোলজি থেকে 10 থেকে 15টা। বাকি যে কোয়েশ্চেন গুলো আছে সবই সিনারিও বেসড। তো এই সিনারিও গুলা সব সাবজেক্ট থেকে আসে, মেডিসিন, সার্জারি, গাইনি, পেডি, আমরা যেসব বেসিক ব্রাঞ্চ গুলো আমরা পড়ালেখা করছি আমাদের আন্ডার গ্রাজুয়েশনের সময়, তো সব কোয়েশ্চেন ওইখান থেকেই আসে। শুধুমাত্র বাংলাদেশের কনটেক্সটে যদি আপনি চিন্তা করেন, যেটা আছে সেটা হচ্ছে সাইকিয়াট্রি। আমরা একটু সাইকিয়াট্রি কম পড়ি, আপনাদের কথা জানি না, বাট আমাদের মেডিকেলে আমরা সাইকিয়াট্রি, আমাদের সময় সাইকিয়াট্রির বোর্ড ভাইবা ছিল না, আমাদের স্কিন ভিডি ছিল। তো আমরা একটু সাইকিয়াট্রি কম পড়া হয়েছিল। তো মোস্ট প্রবাবলি ম্যাক্সিমামে একই কাহিনী আর কি। তো ওই সাইকিয়াট্রির অনেক কিছু একটু পড়তে হয় নতুন। এছাড়া বাকি যে জিনিসগুলো থাকে ম্যাক্সিমামই আমাদের জানা, আমাদের পড়া। সো এই জিনিসটা থাকে সিনারিও বেসড, অনেকটা এসবিএ টাইপের। আগে একটা সময় ছিল যে কোয়েশ্চেন আপনার হুবহু কমন পড়তো, এখন ওই দিন শেষ। এখন এটা মোরলেস এমআরসিপি স্টাইল চলে গেছে। এমআরসিপির মতো অত হার্ড না, বাট স্টাইলটা একই দিকে, সিনারিও থাকবে, এসবিএ থাকবে, এই টাইপের। সো আমি আপনাকে যেটা সাজেস্ট করব, যারা প্ল্যাব 1 দিবেন তারা হাতে অ্যাটলিস্ট 4 মাস সময় রাখেন। 4 মাস ইজ এ ভেরি গুড টাইম, 4 মান্থ ইজ এ ভেরি গুড টাইম। বাট আপনি যখন প্র্যাকটিস করা শুরু করবেন, যদি মনে হয় 4 মান্থ আপনার জন্য ইনাফ না, তো আপনি আপনার অ্যাকর্ডিংসে টাইমটা ম্যানেজ করতে পারেন। তো প্ল্যাব 1 এর জন্য আপনার বেসিক্যালি যে জিনিসগুলো প্রয়োজন বা যে রিসোর্স আপনি ইউজ করবেন সেগুলো আগে বলে নেই, তারপরে আপনি কিভাবে রিসোর্স গুলো ইউটিলাইজ করতে পারেন সেগুলো আমি কথাবার্তা বলবো। সো যদি আপনি চিন্তা করেন যে প্ল্যাব 1 এর জন্য মাস্ট হ্যাভ রিসোর্স কোনগুলা, আমি বলবো হচ্ছে প্ল্যাবেবল অনলাইন এন্ড অফলাইন বোথ আর কি। প্ল্যাবেবল নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে আপনি ঢুকবেন, ঢুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওদের সাবস্ক্রিপশন কিনতে হয় আর কি, এটা কোয়েশ্চেন ব্যাংকের মতো। তো সাবস্ক্রিপশন হচ্ছে আপনার 3 মাসের জন্য বোধহয় 20 পাউন্ড, আর 6 মাসের জন্য হচ্ছে 25 পাউন্ড। তো আমি আপনাকে সাজেস্ট করবো যে 25 পাউন্ডের এটা নিয়ে নেন। সো এখানে কোয়েশ্চেন ব্যাংক টাইপের, যেমন মেডিসিন, এখানে 25টা সেগমেন্ট ছিল আমাদের সময়, এখন বোধহয় আরেকটু বাড়ছে। তো
তো এই সেগমেন্ট গুলো কেমন, ধরেন মেডিসিন, সার্জারি, গাইনি, এন্ডোক্রাইন, জিআইটি, তো এরকম সেগমেন্ট করা থাকে আর কি। সার্জারি, তো এরকম সেগমেন্ট করা থাকে আর কি। তো এরকম 25টা সেগমেন্ট, এখন তার একটু বাড়তে পারে, 28টা 30টা হতে পারে, এরকম সেগমেন্ট করা থাকে। তো প্রতিটা একটা কোয়েশ্চেন থাকে, ধরেন একটা পেশেন্ট আসছে সিওপিডি নিয়ে, তো ওরা বললো যে আপনি সালবিউটামল দিয়েছেন, পেশেন্ট এখনো ঠিকঠাক হয় নাই, এর পরের স্টেপ কি? তো এটাই ধরেন আপনার কোয়েশ্চেন। তো ওরা এরকম কোয়েশ্চেনের পরে এই অপশন গুলাও দিবে, তারপরে আপনার এই সিওপিডির সব জিনিসগুলো নিয়ে ওরা এক্সপ্লেইন করবে। তো আপনার এই প্ল্যাবগুলোর মেইন জিনিসটা হচ্ছে এই এক্সপ্লেনেশন গুলা পড়া আর কি। শুধুমাত্র কোয়েশ্চেন পড়লে আপনার হবে না, ওই টপিকস এর যে ডিটেলস এক্সপ্লেনেশন ওরা দিয়ে রেখেছে, ওই এক্সপ্লেনেশন গুলো আপনি পড়বেন। ওই এক্সপ্লেনেশন গুলো পড়লে হবে কি, আপনার ওই টপিক সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন, এবং আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, যদি ওই টপিকস থেকে কোশ্চেন আসলে আপনি খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। আর আরেকটা জিনিস আমি সবসময় সাজেস্ট করি, যারা প্ল্যাবেবল অনলাইন সাবস্ক্রাইব করবেন, তারা হচ্ছে কমেন্ট সেকশন, প্ল্যাবেবলের ওই এক্সপ্লেনেশন ডান পাশে কমেন্ট সেকশন থাকে। কমেন্ট সেকশন ইজ এ রিয়েলি জেম, আপনার ইউ শুড লুক আপ ফর দ্যাট। আমার কাছে মনে হয়েছে যে আমি প্ল্যাবেবলের চেয়ে ওই কমেন্ট সেকশন থেকে অনেক বেশি কিছু শিখেছি, অনেক বেশি আপডেট পেয়েছি। তো অনেকেই বলেন যে ভাইয়া আসলে অনলাইনে আমি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাদের জন্য নীলক্ষেতে আছে, পিজি মেডিকেল বুকে আছে, প্ল্যাবেবলের অফলাইন ভার্সনটা পাওয়া যায়। অফলাইন ভার্সনে আপনি কিছু কিছু আসলে বঞ্চিত হবেন, এই কমেন্ট সেকশন পাবেন না, আপডেট গুলো পাবেন না, প্ল্যাবেবল প্রতিনিয়ত কোশ্চেনে নতুন নতুন অ্যাড করে, ওই জিনিসগুলো পাবেন না। তো এই হচ্ছে প্ল্যাবেবলের কাহিনী। আর দেন হচ্ছে আগে একটা সময় ছিল প্ল্যাব মানেই ছিল খালিদ সাইফুল্লাহ 1707 কোয়েশ্চেন, বাট আসলে ওই দিন শেষ। তো আমি যেটা করেছিলাম আর কি, খালিদ সাইফুল্লাহর 1707 কোয়েশ্চেন আমি, আমার মোটামুটি যখন প্ল্যাবেবলটা পড়া হয়ে গেছিল, টপিকস গুলো পড়া হয়ে গেছিল, আমি যেটা করেছিলাম, এই খালিদ সাইফুল্লাহ 1707 কোয়েশ্চেনটা জাস্ট সলভ করছিলাম। সলভ করে ধরেন আমার যে 2টা 4টা বা 10টা কোয়েশ্চেন ভুল হয়েছে, এগুলো কেন ভুল হলো এগুলো অ্যানালাইসিস করছি। তো আপনি যখন কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবেন, এই অ্যানালাইসিসটাও খুব জরুরি, যে একটা কোয়েশ্চেনের তো একটা উত্তরই হচ্ছে সঠিক, বাট বাকি 4টা উত্তর কেন সঠিক না, এই অ্যানালাইসিসটা খুব বেশি জরুরি। শুধুমাত্র এটা আপনার প্ল্যাব 1 এর জন্য না, আপনার এমআরসিবি পার্ট 1 এর জন্য এটা জরুরি, যে সঠিক উত্তরের পাশাপাশি অন্যগুলা কেন সঠিক উত্তর না, এই জিনিসটা জাজ করতে পারতেছেন কিনা। আপনি যেদিন থেকে এই জিনিসটা জাজ করতে পারবেন, ওই দিন থেকে ধরে নেবেন আপনার প্রিপারেশন ফুলফিলড। ওকে, সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো হচ্ছে এই ব্যাপারটা চেষ্টা করার জন্য। আর আরেকটা দেখবেন, সুশ ইউনিটি নামে একটা অনলাইনে বই পাওয়া যায়, প্ল্যাবের যে বড় গ্রুপটা আছে খালিদ সাইফুল্লাহর, ওইখানে ফাইল সেগমেন্টে পাবেন। তো এই সুশ ইউনিটি বেসিক্যালি ওই 1707 কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন একটু ডিটেলস আকারে দিছে। তো আমি যেটা করেছিলাম আর কি, কিছু কিছু টপিক যেমন আমার অ্যানাটমি, ফার্মাকোলজি, এগুলো মনে হয়েছিল যে আমি অত ভালো পারি না, তো আমি এই সুশ ইউনিটি থেকে ওই জিনিসগুলো একটু ডিটেলসে পড়ার চেষ্টা করছিলাম। তো এটা পড়তেও পারেন, না পড়তেও পারেন। এছাড়াও এখন নতুন নতুন কিছু ওয়েবসাইট রিসোর্স আছে, যেমন প্ল্যাবন কিস। প্ল্যাবন কিসটা বেসিক্যালি হচ্ছে প্ল্যাবেবলের সামারাইজ ভার্সন। প্ল্যাবেবল নিজেই সামারাইজ ভার্সন, প্ল্যাব কিস হচ্ছে তারও, প্ল্যাবন কিস তারও সামারাইজ ভার্সন। তো আমি বলবো যে চাইলে আপনারা নিতে পারেন, এটা আপনার যদি শেষের দিকে যখন রিভিশন দিবেন এটা খুব হেল্প করবে। যেমন আমি যেটা করছিলাম, প্ল্যাবেবল যখন পড়তাম, টপিকস এর ছোট ছোট নোট করে রাখতাম, একদম শর্ট নোট করে রাখতাম, যে আমি রিভিশন দেওয়ার সময় হচ্ছে যেটা আমার হেল্প করে। আর এই প্ল্যাব জার্নির সবচেয়ে যে বইটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল মেডিসিন। নীলক্ষেতে পাওয়া যায়, 200-300 টাকায় ফটোকপি পাওয়া যায়, ওটা কালার ফটোকপি কিনতে পারেন। তো চেষ্টা করবেন ওইখানকার ইমার্জেন্সি সেগমেন্টটা পড়ে ফেলার জন্য, এবং নিউমোনিয়াটা মাস্ট রিড, কারণ আমি দেখছি যে নিউমোনিয়ায় আপনার প্রতিবারই নিউমোনিয়া থেকে কোশ্চেন আসে। আমাদের সময় আসছিল, এর আগেও আসছিল। তো নিউমোনিয়াটা সম্ভবত 3 অথবা 4 পেজ অথবা 2-3 পেজের। সো আপনি জিনিসটা রিডিং দিয়ে রাখেন। তারপরে দেখেন একটা জিনিস লিখছি, রিকল গুলা হচ্ছে, ধরেন যারা এর আগে পরীক্ষা দিছে, তারা পরীক্ষা দেওয়ার পরেই করে কি, কোশ্চেন গুলা কালেক্ট করে গ্রুপে পোস্ট করে। তো এটাও আপনি প্ল্যাব গ্রুপ গুলাতে পাবেন। তো ফাইল সেকশনে মোস্ট প্রবাবলি থাকে এদের। তো আমি বলবো যে আপনারা হচ্ছে এই রিকল গুলা সলভ করবেন। এই রিকল গুলা সলভ করবেন এই জন্য, আপনার আইডিয়া হবে কি টাইপের কোয়েশ্চেন হয়। সেকেন্ড, আরেকটা জিনিস যেটা হবে, এখান থেকে আপনি 7 অথবা 8টা ডিরেক্ট কোয়েশ্চেন পাবেন। ইট ইজ হিউজ। আপনি যদি লাকি হন, এটা আপনার জন্য খুবই খুবই নেসেসারি, এবং আমি সাজেস্ট করবো রিকলটা করার জন্য আর কি। ঠিক আছে, তো এই দেখেন আপনি এই কথাগুলো যা যা এতক্ষণ আপনাকে বলছি, সেগুলো আমি মোটামুটি একটা স্লাইডে দিছি আর কি, যে প্ল্যাবেবল এক্সপ্লেনেশন সহ পড়েন, কমেন্ট সেকশন পড়েন,
তারপরে হচ্ছে টাইনি নোটস যে আমি তৈরি করেছিলাম নিজের জন্য, যেগুলো আমি বারবার ভুলে যেতাম ওইগুলা। এবং আমাদের প্রফেসর গুগল আছে বা গুগল মামা আছে ওনাকে ইউজ করার জন্য, স্পেশালি কোন কোন ডিজিজের জন্য সাইন এবং সিমটমস গুলো খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যেমন ধরেন স্কিন ডিজিজ। আমি যেটা করতাম, আমি যখনই কখনো স্কিন ডিজিজ পড়েছি আমার কাছে কনফিউজিং মনে হয়েছে, আমি সাথে সাথে গুগল করতাম, গুগল করে এই পিক্টোরিয়ালটা দেখার চেষ্টা করতাম, কারণ স্কিন ডিজিজে এই পিক্টোরিয়াল গুলা প্ল্যাবে আসে, মানে পিকচার দিয়ে দিবে, আপনাকে ডায়াগনোসিস করতে হবে। ঠিক আছে, তো এটা আমি আপনাকে অবশ্যই মাস্ট এবং মাস্ট সাজেস্ট করবো যে গুগলটাকে ভালোভাবে ইউটিলাইজ করা, পড়লে আপনার অনেকখানি কষ্ট কমে যাবে আর কি। দেখেন তারপর লিখছে যে গিভ মক অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো প্লেবেবলে যখনই আপনি অনলাইনে সাবস্ক্রাইব করবেন, ওরা আপনাকে মোটামুটি 13টা, আমাদের সময় 11টা অথবা 13টা মক ফ্রি দিত। তো এই ইচ অ্যান্ড এভরি মক আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে অ্যাটেন্ড করেন। আপনার প্রিপারেশন বুঝবেন, আপনার টাইমিং স্কিল ডেভেলপ করবে এরা, আপনার কনফিডেন্স বাড়বে, এগুলা মাস্ট এবং মাস্ট। ঠিক আছে, তারপরে চলে আসেন প্ল্যাটফর্ম বিডি, যে আমাদের বাংলাদেশের একটা যে গ্রুপটা আছে, খুবই ইফেক্টিভ গ্রুপ। আপনার যে কোনো কোয়েশ্চেন কোয়ারিজ এখানে আপনি পোস্ট করতে পারেন, এখানকার যারা আছে খুবই হেল্পফুল, সো ইউ ক্যান ডু দ্যাট। এবং আমরা আমাদের পুরো জার্নিতেই যে ওয়েবসাইটটার কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ, সেটা হচ্ছে road2uk.com। সো একটা আপনি এখানে অ্যাকাউন্ট খুলে নিয়েন, তো এখানে আপনি অনেক ইনফো একসাথে পাবেন, আপনাকে অনেকে হেল্প করবে আর কি। এখন এই যে আসেন, আপনি এই প্ল্যাব 1টা যদি প্রিপারেশন নিতে চান, আসলে কিভাবে পড়বেন, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো এটার উপর ডিপেন্ড করে আসলে আপনি কখন নিজেকে সময় দিতে পারতেছেন, কতক্ষণ নিজেকে সময় দিতে পারতেছেন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। এখন ধরেন আপনি জব করেন না, ফুল টাইম পড়তে পারবেন অথবা ফুল টাইম পড়তে পারবেন না, এইসব জিনিসের উপর ডিপেন্ড করে আপনাকে টাইমিংটা ঠিক করতে হবে। তবে মোটামুটি যদি আপনি পড়ালেখা করেন তাহলে 4 মাস ইজ মোর দ্যান ইনাফ প্ল্যাব 1 এর জন্য, আল্লাহর সবকিছু ঠিকঠাক থাকলে আর কি। তো কিভাবে পড়া শুরু করবেন? ফার্স্টে যদি আপনি প্ল্যাবেবল অফলাইন অথবা অনলাইন যেটাই কিনেন, আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে প্ল্যাব 1 এর এই প্ল্যাবেবলটা ফার্স্ট রিডিংটা দেওয়ার। ঠিক আছে, তো এই ফার্স্ট রিডিং আমি বললাম 25টা অথবা 28টা টপিকস আছে, মানে সেগমেন্ট আছে। তো এগুলো আপনি প্রতিদিন যদি একটা করে ধরেন, অথবা কিছু কিছু সেগমেন্ট আছে বড়, যেমন ধরেন গাইনি অনেকগুলা কোয়েশ্চেন, আমাদের সময় বোধহয় 154টা কোয়েশ্চেন ছিল, রেসপিরেটরি মেডিসিনে 154টা কোয়েশ্চেন ছিল। তো যেগুলা বড়, এগুলা যদি 2 দিন হিসেবে ধরেন, তো আপনার প্রথম রিডিং এই মোটামুটি প্রথম যখন সলভ করবেন, তখনই আপনার ধরেন অ্যারাউন্ড 30-40 দিন সময় লেগে যেতে পারে। আর যদি খুব সিরিয়াসলি পড়েন, ডেডিকেটেডলি পড়েন, আপনি হয়তো আরো কমেও পেরে যেতে পারেন, বা 1 মাসের মধ্যে শেষ করা উচিত আর কি। তো প্রথম রিডিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথম রিডিং এ আমি আপনাকে যেটা সাজেস্ট করব, যে আপনি যখনই যে টপিকসটা পড়বেন, যদি ভুল করেন, ঠিক হলে তো ভালো, যদি কোথাও ভুল করেন এটা নোট করে রাখা, বা ওই জিনিসটার জন্য ছোট ছোট নোট বানানো, যে আপনি কোনটা দেখে কি বুঝতেছেন আর কি। সিনারিও বেস যেহেতু, অনেক সময় অনেক কিওয়ার্ড থাকে ডিজিজের জন্য, এই কিওয়ার্ড গুলা পিক আপ করা, যে আপনি পড়তেছেন, পড়তে পড়তে মনে হলো যে এইটার ক্ষেত্রে, এই ডিজিজের ক্ষেত্রে এটাই হচ্ছে আপনার পিক আপ করতেছে, তো আপনি ওইভাবে ওই নোটগুলা তৈরি করা। তো প্রথম রিডিংটা যদি আপনি 30 অথবা 40 দিনে দিয়ে দিতে পারেন, সেকেন্ড রিডিংটা চেষ্টা করবেন আপনি 20 দিনের মধ্যে দেওয়ার। সো এটা আপনার মোটামুটি 2 মাস চলে যাবে। তো থার্ড মান্থ থেকে আপনি যেটা করবেন, প্রতি সপ্তাহে প্লেবেবল যে মক গুলো আছে, প্রতি সপ্তাহে মানে এই থার্ড মান্থে আপনি 4টা মক দিবেন। তো এই মক গুলা দিলে হবে কি, এই 2 মাস যে আপনি যে পড়ছেন, কতটুকু আপনার প্রিপারেশন হয়েছে এটা আপনি বুঝে যাবেন, এবং যেসব জায়গাগুলোতে আপনার ল্যাকিংস থাকবে, ওই ল্যাকিংস গুলো আপনি এই যে 7 দিনের মধ্যে কভার করবেন। সো এখানে যদি আপনি 4টা মক দেন এবং পড়ালেখা কন্টিনিউ করেন, যখন আপনি ফোর্থ মান্থে যাবেন, ফোর্থ মান্থে আপনার কাজই একটাই হবে, যে আপনার বাকি যে 7টা মক আছে, এই 7টা মক কমপ্লিট করা, প্লাস যে রিকল গুলা, আমি বলবো অ্যাটলিস্ট 6টা থেকে 8টা রিকল আপনি যত বেশি পড়তে পারেন। এবং লাস্ট উইক, পরীক্ষার আগে লাস্ট উইকে নতুন কোনো কিছু না পড়া, পুরাতন জিনিসগুলো রিভিশন দেওয়া। সো বেসিক্যালি আপনার যে প্লেবেবল যে জিনিসটা আছে, এই জিনিসটা 3 থেকে 4 বার রিভিশন দেওয়া। 3 থেকে 4 বার যদি রিভিশন দিতে পারেন, রিভিশন মানে কোয়েশ্চেন গুলো না, এক্সপ্লেনেশন সহ পড়া। এখন ধরেন আপনি কোনো ডিজিজ সলভ করতেছেন, পড়তেছেন, সিনারিও পড়তেছেন, তো আপনি দেখলেন এই জিনিসটা আপনার কাছে মনে হচ্ছে ল্যাকিংস আছে। তো যখনই মনে হবে আপনার ল্যাকিংস আছে, আপনি যেটা করতে পারেন, আপনি আগে যেটা থেকে পড়ছিলেন, যেমন আমি অনেক কিছু এন্ডেভার থেকে পড়ছিলাম, এন্ডেভার খুব গোছায় দেওয়া, তো আমি ওই টপিকসটা এন্ডেভার থেকে পড়ে নিছি। যদি কোনো কিছু মনে হয়েছে এন্ডেভারে নাই, তখন অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল মেডিসিন আমি দেখে নিয়েছি,
যে এই টপিকসটা এখান থেকে পড়ি। যেমন আমার কাছে ফার্মাকোলজি খুব কঠিন লাগতো, আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো আমি যেটা করছিলাম ফার্মাকোলজির জন্য ওই যে ফার্স্ট এইড ইউএসএমএল বই পাওয়া যায়, ওইখানকার যে ফার্মাকোলজি পোর্শনটা ছিল ওটা একটু পড়ে নিয়েছিলাম। তো অ্যানাটমিটা যেমন আমার কাছে খুব কঠিন লাগতো, আমি অ্যানাটমিটা শ্বাস যেটা সুস এক্সপ্লেনেশন থেকে দেখেছিলাম। তো এরকম আর কি, যখন আপনি এই পেপারগুলো এইভাবে ভাগ ভাগ করে পড়তে থাকবেন, যে 28টা সেগমেন্ট যখন টপিকস অনুযায়ী আপনি পড়তে থাকবেন, তখন আপনি আপনার উইকনেস অনুযায়ী এক্সট্রা আপনার কোনো প্রিপারেশন লাগবে কিনা, সো এটা আপনি নিজেই আশা করি ডিসাইড করতে পারবেন আর কি। সো এই হচ্ছে মোরাললেস প্ল্যাব ওয়ানের ব্যাপার। তো প্ল্যাব ওয়ানেরও বুকিং দেওয়ার জন্য আপনাকে ওই যে যেটা বললাম, জিএমসি এর ওয়েবসাইটে যে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে আপনাকে ল্যাঙ্গুয়েস্টিক যে ব্যারিয়ার, আপনি যে ওইটি পাস করছেন এই প্রুফ দিতে হবে। এটা দুটো দিতে পারলে আপনি প্ল্যাব ওয়ান বুকিং করতে পারবেন। এখন প্ল্যাব ওয়ান বছরে বাংলাদেশে যে 4বার হচ্ছে, কোভিড সিচুয়েশনের কারণে একটু রুটিন এদিক সেদিক হচ্ছে, বাট মোরলেস বাংলাদেশে এখন 4বার এক্সাম হয় আর কি। বাংলাদেশের কাছাকাছি যেমন ইন্ডিয়া, তারপরে শ্রীলঙ্কা, এদেরও সারা বছরই 4বার এক্সাম হয় আর কি। সো আপনি যদি বাংলাদেশে না পান, শ্রীলঙ্কা অথবা ইন্ডিয়া ইজ এ ভেরি গুড অপশন সিট বুকিং এর ক্ষেত্রে। আর প্ল্যাব ওয়ান এক্সাম দিতে সম্ভবত এখন অ্যারাউন্ড 235 লাগতো আমাদের সময়, 235 পাউন্ড আর কি। তো ধরেন অ্যারাউন্ড 25 থেকে 27 হাজার টাকা আপনার লাগবে আর কি প্ল্যাব ওয়ানটা দিতে। সো বেসিক্যালি সবসময় টার্গেট করবেন যে ঢাকায় দেওয়ার জন্য। ঢাকায় দিলে হবে কি, এক খরচ বাঁচবে, দেন ট্রাভেলিং করা আসলে খুব হেক্টিক। যেমন আমি চেন্নাইতে গিয়ে পরীক্ষা দিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে যে চেন্নাইতে না দিয়ে যদি আমি বাসা থেকে পরীক্ষা দিতে পারতাম, আমি হয়তো আরো 5 to 10 মার্কস বেশি পেতাম, কারণ এই এক্সট্রা প্রেসারে আমি অনেক নর্মাল জিনিস ভুল করে আসছিলাম। সো যদি না অপশন না পান, দেন অবভিয়াসলি গো ফর আপনার ইন্ডিয়া অথবা শ্রীলঙ্কা। আর প্ল্যাব ওয়ানটা হয় কি, দেখবেন অনেকে হয়তো বলে যে খুব ইজি এক্সাম। ইটস ডুয়েবল এক্সাম, ইটস অবভিয়াসলি ডুয়েবল এক্সাম, যে কেউ করতে পারবে এটা আমার বিশ্বাস। তবে এটাকে সিলি ভাবে না নেওয়ার জন্য বা খুব লাইটলি না নেওয়ার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমি অনেক বন্ধু বান্ধবকে বা আমার জুনিয়রদেরকে দেখেছি যে একবার খারাপ করে খুব সাফার করতেছে, কারণ দ্বিতীয়বার আপনি কবে হচ্ছে এটার সিট পাবেন নোবডিজ নোস। সো আপনি যখন একবার সিট পেয়ে গেছেন, এটা বেস্ট ইউটিলাইজ করা আর কি। সো এই জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দেওয়া ভালো। সো যেহেতু আপনি একটা স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা স্বপ্ন দেখতেছেন যে আপনি এনএইচএস জয়েন করবেন, তো এতটুকু আপনার স্বপ্ন পূরণ করার জন্য একটু কষ্ট করতেই হবে। হেলাফেলা না নিয়ে অ্যাটলিস্ট প্ল্যাবেবলটা বা আপনি এই টপিকস গুলো 3 থেকে 4বার যদি রিভিশন দিতে পারেন, ইনশাল্লাহ আপনি আটকাবেন না, এটা আমার বিশ্বাস আর কি, কেউই আটকাবে না। কারণ আমরা এই যে সব টপিকসে এক্সাম গুলো হয় প্ল্যাবের, সবকিছুই আমরা পড়েছি, কারণ আমাদের ম্যাক্সিমামই তো কারিকুলাম বা বইগুলা ইউকে বেসড। সো আমরা সবকিছুই পড়েছি, জাস্ট জিনিসগুলো একটু গোছায় নেওয়া আর কি। ঠিক আছে, এই আর কি। যদি আপনাদের প্ল্যাব ওয়ান রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান পুট আপ, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য আর কি। জি, অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর প্রেজেন্টেশন আমাদেরকে উপস্থাপন করার জন্য। ভাইয়া প্ল্যাব ওয়ান নিয়ে আরো কিছু কোশ্চেন পেয়েছিলাম। ভাইয়া মেইনলি হচ্ছে প্রথমত অনেক সময় থেকে শুনছি যে প্ল্যাব ওয়ানটা থাকবে না, এটা একটু চেঞ্জেস হয়ে যাবে, যে ইউকেএমএল এ হয়ে যাবে বা এরকম কিছু। আচ্ছা এটা হওয়ার কখন পসিবিলিটিস আছে কিছু জানেন কিনা, বা হলে কিরকম চেঞ্জেস আসবে পরীক্ষাটাতে? আচ্ছা, ইউকেএমএল তে নতুন এটা শিফট হবে, তবে এরা যেটা 2022 সাল পর্যন্ত প্ল্যাব ওয়ান থাকতেছে, ইটস ফর শিওর। তো যদি চেঞ্জটা হয় সেটা হচ্ছে আপনার 2022-এর পরে, এবং আমার যে ধারণা ওরা 22 বলতেছে, ধরেন 22-এর লাস্ট পর্যন্ত থাকবে, সম্ভবত 23 পর্যন্ত থাকবে। তো আপনি যারা 22 পর্যন্ত যারা এই পরীক্ষা দেওয়ার ইচ্ছা মানে চিন্তা করতেছেন, তাদের কোনো ইস্যু নাই। আবার আমরা যত আসলে ইউকেএমএল এ নিয়ে কোনো জিএমসি এখন পর্যন্ত প্রেস রিলিজ বা কোনো ইনফরমেশন কিছুই এখন পর্যন্ত লিক করে নাই। তবে আমাদের মেন্টর বা সিনিয়র কাছ থেকে যতটুকু শুনেছি, এটা মোরলেস হয়তো একই থাকবে, কারণ এই থিওরিটিক্যাল নলেজ তো আপনাকে জাজ করতেই হবে। হয়তো একটু আপনার বেসিক যে কোয়েশ্চেন গুলা, যেমন ধরেন প্যাথোলজি, মাইক্রোবায়োলজি বা ফার্মাকোলজি, এগুলো একটু অ্যাড হবে। সো এটা অত ভয় পাওয়ার কিছু নাই। সো ইটস ডুয়েবল, কারণ আপনি যা পড়তেছেন এইগুলাই জাস্ট একটু গোছায় নেওয়া আর কি।
জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, করোনা প্যান্ডেমিকের জন্য হচ্ছে অনেক সময় কিন্তু পরীক্ষাটা বন্ধ ছিল। এখন আবার হচ্ছে ডিক্লারেশন দিয়েছে আস্তে আস্তে শুরু হবে বা শুরু হচ্ছে। এই ক্ষেত্রে কি কোনো এক্সাম প্যাটার্নে কোনো চেঞ্জেস এসেছে? এটা সম্বন্ধে কিছু জানেন কিনা? প্ল্যাব 1 নিয়ে কোনো চেঞ্জ আসে নাই, তবে প্ল্যাব 2 নিয়ে চেঞ্জ আসছে। যেমন প্ল্যাব 2 আগে স্টেশন ছিল 18টা, পাস করতে হতো 12টা। এখন স্টেশন ওরা আহ, সম্ভবত 12টাতে কমিয়ে নিয়ে এসেছে, 9টা পাস করতে হয় আর কি। সো ওরা এই প্যাটার্ন গুলো নিয়ে আসছে। তারপরে আরেকটু চেঞ্জ আসছে, যেমন আগে আমাদের ডিরেক্টলি পেশেন্টের সাথে হ্যান্ডেলিং এর অনেক বেশি থাকতো, এখন ওটা চলে আসছে, বা কাউন্সিলিং অনেক বেশি থাকতো, এখন ওটা চলে আসছে ধরেন ম্যানিকিন নির্ভর আর কি। সবকিছু প্রসিডিওর পুতুলের উপর করতে হয় আর কি। তারপর আপনি ওইখানে যে পেশেন্টের সঙ্গে আমরা হাত টাত মিলাইতাম, এখন ওই হ্যান্ডশেক করতে নিষেধ করে আর কি। সেফটি ডিস্টেন্স মেনটেন করে, কোভিড এর জন্য যেগুলো আর কি, এগুলা। জি ভাইয়া, এই ক্ষেত্রে ভাইয়া যে টপিক ডিস্ট্রিবিউশনটা যদি আরো একবার বলে দিতেন তাহলে মনে হয় ভালো হতো। একজন জানতে চেয়েছিল যে কোন টপিকে কি পরিমাণ কোশ্চেন থাকছে বা ওই ডিস্ট্রিবিউশনটা। আচ্ছা, আনফরচুনেটলি জিএমসি এটা কোনো নির্দিষ্ট প্যাটার্ন নাই যে এই টপিকস থেকে এরকম আসবে। তবে আমি যেটা আপনাকে একটা মানে আনুমানিক বলতে পারি হচ্ছে, ধরেন যেটা ক্লিনিক্যাল সিনারিও মোরলেস 160 প্লাস থাকে। তো ম্যাক্সিমাম 10 থেকে 15টা হচ্ছে আপনার বেসিক কোয়েশ্চেন থাকে, ফার্মাকোলজি, অ্যানাটমি, মাইক্রোবায়োলজি, এগুলো থেকে। তো এই মেডিসিন বা যেগুলো যদি চিন্তা করেন, ধরেন মেডিসিন ধরেন মোরলেস 25টা থেকে 20টা কোয়েশ্চেন থাকে। তো পেডিতেও এরকম 10 থেকে 15টা কোয়েশ্চেন থাকে, কোনো ফিক্সড প্যাটার্ন নেই, বুঝতে পারছেন? বাট ম্যাক্সিমামই হচ্ছে আপনার ক্লিনিক্যাল। অলমোস্ট ধরেন 90% হচ্ছে ক্লিনিক্যাল এক্সাম। এটা বেসিক পোর্শনটা খুব কম। হ্যাঁ, এটা কি অলমোস্ট লাইক ক্লিনিক্যাল বলতে কি সিনারিও বেসড কোশ্চেন সিনারিও মেজরিটি বেসড থাকবে এক্সাম, এই জি টাইপের? জি। এফসিপিএস এর যে সিঙ্গেল বেসড এসবিএ টাইপের যে অ্যান্সার গুলো আছে, বা এমআরসিপি যদি কেউ পড়ে থাকে, টোটালি সিনারিও বেসড। আপনার কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, কোনো ভ্যালু মুখস্থ করার দরকার নাই, সবগুলা ভ্যালুই কোশ্চেনের পাশে দেয়া থাকে, রেফারেন্স ভ্যালু গুলা। তো আপনাকে জাস্ট অ্যানালাইসিস করা শিখতে হবে, যে আপনি ভ্যালু দেখে অ্যানালাইসিস করতে পারতেছেন, ছবি দেখে আপনি ডিজিজ ডায়াগনোসিস করতে পারতেছেন, বা আপনি হিস্ট্রি শুনে একটা ডায়াগনোসিস দিকে যাচ্ছেন। এখন সবকিছু কিন্তু এসবি এর দিকে যাচ্ছে। আগে ছিল এরকম যে 5টা অ্যান্সারের মধ্যে একটা অ্যান্সারই ছিল, এখন প্রতিটাই অ্যান্সার, বাট কোনটা হুইচ ইজ দ্য বেস্ট ওয়ান। সো এটা একটু নিজেকে একটু শার্প করা। আপনি যত বেশি ক্লিনিক্যালি অ্যাক্টিভ হবেন, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার ক্লিনিক্যাল আই তো নলেজ তত বেশি শার্প হবে, আপনার জন্য উত্তর দেওয়া তত বেশি সহজ হবে আর কি। জি ভাইয়া। ভাইয়া, প্ল্যাব ওয়ানের ক্ষেত্রে কি এরকমটা সিঙ্গেল বেসড আনসারের ক্ষেত্রে কিছু কিছু এক্সেপশনাল অনেক সময় দেখা যায় কি মানে ডাবল বা এর বেশি হতে পারে, এই টাইপের কোশ্চেন প্যাটার্ন কি থাকে কিনা না, প্ল্যাবের এটা ক্ষেত্রে অপশন যে নাই তো। আনসার? এটা না, সিঙ্গেল বেস্ট অ্যান্সারে তো এই অপশন নাই যে আপনি দুটো অ্যান্সার দিবেন। এটা তো এমবিবিএস এর ভর্তি পরীক্ষা না, বুঝেন না? একটাই থাকবে? ভাইয়া, আরেকটা জিনিস জানার ছিল, যেরকম হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আর হচ্ছে ওই দেশের প্রেক্ষাপটে তো হচ্ছে ডিজিজের ইম্পর্টেন্স লিস্টটা তো ডিফারেন্ট হবে। লাইক আমাদের দেশে যে ডিজিজ গুলো আমরা সবার উপরে রেখে পড়ি, লাইক টিউবারকুলোসিস ধরি, টিউবারকুলোসিস ইউকে তে তো টিবি তো পড়বেই না কেউ, কারণ ওইখানে হয় না এটা ধরতে গেলে, এরকম অবস্থা। তো এই আনফরচুনেটলি টাইপের ক্ষেত্রে এরা টিভি নিয়ে খুব কনসার্ন। আমি বুঝতে পারছি যে আপনি এক্সাম্পল হিসেবে বলছেন, বাট এরা টিভি নিয়ে খুবই কনসার্ন, কারণ এখানে ইংল্যান্ডে ইন্ডিয়ান কন্টিনেন্টের লোকজন প্রচুর। ইভেন আপনি যদি লন্ডনে ঘোরাফেরা করেন, আপনার 10 জনের মধ্যে 6 জনই দেখবেন ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের আর কি। বাকি 4জন হয়তো হোয়াইট। সো এরা খুবই কনসার্ন এই ব্যাপারে। যেমন আমরা যখন ইউকে তে আসছি ওয়ার্কিং ভিসায়, তখন আমাদেরকে টিবি টেস্ট দিতে হয়েছে, জমা দিতে হয়েছে, যে আমাদের টিবি নাই। সো এরা টিবি নিয়ে পড়ালেখা করে। বাট আপনার কোশ্চেন আমি বুঝতে পারছি। যেমন ওদের, আমরা যেমন অ্যালকোহল রিলেটেড পড়ালেখা একটু কম কম করি, অ্যালকোহল রিলেটেড ভাই, এটা পড়ালেখা আমার কম ল্যাক অফ করি। নলেজ যে না, এ টাইপের ইটস ওকে, ইটস ক্ষেত্রে ওকে। হয়তো। যে ভাই, আমার এক্সাম্পলের ইয়ে হয়েছে। আচ্ছা হ্যাঁ, ভাই, আমি মেইনলি বলতে চাচ্ছিলাম যে এই ক্ষেত্রে তো হচ্ছে ডিজিজের ইম্পর্টেন্স গুলো তো ডিফারেন্ট হবে। এই ক্ষেত্রে কি আমাদের জি জি। পড়ালেখার প্যাটার্ন চেঞ্জ করতে হয় কিনা, কিন্তু লাইক আমাদের সিলেবাসের বাইরে কোনো কিছু থাকে কিনা যেগুলো আমরা পড়তেছি এমবিবিএস লেভেলে? খুব একটা থাকে না। যেমন সাইকিয়াট্রিটা এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানকার ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ ইকুয়ালি ইম্পর্টেন্স পায়। যেটা ধরেন আমরা সাইকিয়াট্রি বলতে বোঝায় যে পাগলের ডাক্তার। সো এটা শুধুমাত্র পাগল হলে যে পাগলের ডাক্তারের কাছে যায়, ব্যাপারটা এরকম না।
মেন্টাল আনস্টেবিলিটি বা স্টেবিলিটির ব্যাপার স্যাপার সাইকিয়াট্রিস্টরা দেখেন। এই ক্ষেত্রে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো আমাদের এই সাইকিয়াট্রিতে একটু ল্যাকিংস থাকে। তবে জাস্ট আমাদের যে এমবিবিএস লেভেলে যে আমাদের রিটেন পোর্শন থাকে এন্ডেভারে বা ওইগুলো যদি কেউ পড়ে, এটাও তার জন্য বিশাল হেল্প হবে আর কি। আর আরেকটা জিনিস, অ্যালকোহল রিলেটেড ডিজিজ, মানে অ্যালকোহল রিলেটেড যে প্রবলেম গুলা, উইথড্রল প্রবলেম, উইথড্রল সিমটমস, এগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ এখানে তো ধরেন আমরা যেমন আমাদের বৈকালিক বা সন্ধ্যায় চা খাই, ওরা হচ্ছে বিয়ার বা অ্যালকোহল খায়, এটা ওদের কালচার। এখানে আসলে জাজ করার কিছু নাই, যারা যেভাবে বড় হয়েছে। তো ওদের কালচারটি ওরা হচ্ছে অ্যালকোহল বা বিয়ার খায়। তো যেহেতু অ্যালকোহল বা বিয়ার যদি আপনি লিমিটের বাইরে খান, সো আপনার লিভার প্রবলেম হবে, বিভিন্ন টাইপের প্রবলেম হবে আর কি। সো এই অ্যালকোহল রিলেটেড যে প্রবলেম গুলা, এগুলা জানা একটু খুব জরুরি। আর একটা হচ্ছে এসটিডি। আমাদের যেমন ধরেন আমরা যদিও ডাক্তারি সবাই পড়ালেখা করে এগুলো জানি, বাট আমাদের দেখবেন এসটিডি একটু ট্যাবু টাইপের, আমরা ডাক্তারও অনেক সময় কথা বলতে পারি না। বাট এখানে এরা সেক্সুয়াল হেলথ নিয়েও খুব বেশি প্রোঅ্যাক্টিভ, এবং এরা মোটামুটি স্কুল লাইফ থেকেই সব নলেজ সবাইকে দেয়া শুরু করে। সো এই ডিজিজ গুলো আমাদের একটু ল্যাকিংস থেকে যায়। বাট আপনি যখন এই টপিকস গুলো পড়ালেখা শুরু করবেন, তখন আপনি অক্সফোর্ড হ্যান্ডবুক থেকে অথবা patients.com আছে বা এনএইচএস এর ওয়েবসাইট আছে, ওইখান থেকে পড়তে পারেন, বা প্ল্যাবেবলও পর্যাপ্ত পরিমাণে আপনার এগুলা দেয়া আছে। সো আপনার মনে হয় না খুব বেশি কষ্ট করতে হবে আর কি। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া এখানে আমার আপাতত আর কোনো কোশ্চেন পাচ্ছি না। আর হচ্ছে এখানে যারা কানেক্টেড আছেন তারা কেউ চাইলে কিন্তু আনমিউট করে কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ। অনেক সময় থেকে শুনছি যে আই থিংক আর কোনো কোশ্চেন নাই। দ্যাটস ভেরি গুড। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া একটা কোশ্চেন ছিল যে প্ল্যাবেবলটা আমি অনেকবার ট্রাই করেছি ঢোকার, বাট আমি কোনোভাবে কালেক্ট করতে পারছি না। এটা কিভাবে কালেক্ট করা যায়? প্ল্যাবেবল লিখে গুগলে সার্চ দিলে আপনি ওদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ওয়েবসাইটে পেয়ে গেলে বাট ওইখানে আপনি সাইন আপ করবেন। সাইন আপ করলে ওরা আপনাকে এই কোয়েশ্চেন ব্যাংকটা অ্যাক্সেস করতে দিবে। ও আচ্ছা, ঠিক আছে। আর ভাইয়া মক টেস্ট টোটাল আমরা কয়টা দিতে পারবো? প্ল্যাবেবল আমাদের সময় পর্যন্ত ওরা 11টা দিতে দিত, 11টা ফুল, মানে ফুল মক টেস্ট। সো আমার মনে হয় 11টা ফুল মক টেস্ট দিলেই মোর দ্যান ইনাফ। আর তাছাড়া ওরা বিগ মক নামে আরো কিছু কমার্শিয়াল মক এখন শুরু করছে, আমাদের সময় এগুলো ছিল না। সো অনেকেই দেয়, আমার মনে হয় না দিলেও হয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আর প্ল্যাবেবলে যদি অফলাইন কালেক্ট করতে চান, তাহলে আপনি এটা নীলক্ষেতেই পাবেন। ওই পিজি মেডিকেল বুক, নীলক্ষেতে সব বই দোকানে মোরলেস আছে, যেখানে মেডিকেলের বই পাওয়া যায়। খুব অ্যাভেলেবল। একটা সময় একটু কষ্ট ছিল হয়তো। জি ভাইয়া, আপাতত আর কারো কোশ্চেন দেখছি না। আমরা আজকে সেশন অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আপনি অনুমতি দিলে আমরা আজকে শেষের দিকে চলে যেতে পারি। ওকে, আরেকজন কানেক্ট ভালো হচ্ছে, থাকবেন। উনি হয়তো মনে হয় না question করবেন। আচ্ছা, জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ কানেক্ট থেকে এত সুন্দর গোছানো একটি প্রেজেন্টেশন আমাদের সাথে শেয়ার করার জন্য এবং এতগুলো অথেন্টিক সোর্সের গাইডলাইন দেওয়ার জন্য। আশা রাখবো এখান থেকে যতজন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছেন সবাই খুব উপকৃত হবেন, এবং পরবর্তীতে যারা দেখবেন তারাও অনেক বেশি উপকৃত হবেন। আর আজকের মতো আমরা বিদায় নিয়ে তাহলে আবার চলে আসবো ভাইয়াকে নিয়ে প্ল্যাব 2 সেশন নিয়ে ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।